আগে ফেসবুকের স্ক্রলটা নিয়ে আসলে দেখি আমি। ফেসবুকে গিয়েছে কিনা আগে তাই বলো। লাইভে চলে গিয়েছো? আগে ফেসবুকের স্ক্রলটা নিয়ে আসলে। ওকে, আমার স্টুডেন্টদের আনমিউট করো। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। ঈদের পরে আমরা আমাদের নতুন করে আবার যাত্রা শুরু হলো। ঈদে আমরা বেশ 4-5 দিন, না তাও তো বেশ কিছুদিন আমরা ছুটি দিয়েছিলাম, মানে অফ ছিল, এবং আপনারাও বাসায় গিয়েছেন বা বাসায় গিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন। আমরা নতুন করে আবার রিফ্রেশমেন্ট, দ্যাট মিনস আমরা নতুন করে নিজেদেরকে রিভাইভ করব। আমরা সকলেই জানি ঈদের পরে আমরা চেয়েছিলাম আরও কিছুদিন যাতে অফ থাকে, ক্লাস বা বন্ধ থাকে, যাতে আপনারা আরও কিছুদিন এনজয় করতে পারেন। কিন্তু আমরা বাধ্য হয়েছি খুব দ্রুত ক্লাস শুরু করার জন্য, কারণ আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু মৌসুমটা চলতেছে এক্সামের মৌসুম। হ্যাঁ, আমরা কম্বাইন্ড সিনিয়র অফিসারের এমসিকিউ দিলাম, কম্বাইন্ড সিনিয়র অফিসারের 20 তারিখে আবার রিটেন আছে, আবার দেখেন কম্বাইন্ড অফিসার আগামী মাসের শুরুতেই কিন্তু কম্বাইন্ড অফিসারেরও পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। হয়তোবা আগামী মাসেই দেখবেন কম্বাইন্ড অফিসারের রিটেনও হয়ে যাবে। আগামী মাসেই কম্বাইন্ড অফিসার, দ্যাট মিনস এটা জুন মাস, জুলাই মাসেই কিন্তু দেখবেন শেষ সপ্তাহে কম্বাইন্ড অফিসারের রিটেনও হয়ে যাচ্ছে। সো এই জন্য প্রস্তুতিটাকে আমাদেরকে একটু দ্রুত, কারণ একটা জব, আমরা যারা জব প্রত্যাশী, আমরা যারা প্রস্তুতি নিচ্ছি, এখনও আমরা যারা বেকার জীবন অতিবাহিত করতেছি, আমরা জানি যে একটা জবের পরীক্ষা আমাদের জন্য কত কাঙ্ক্ষিত একটা দিন। হ্যাঁ, কত কাঙ্ক্ষিত একটা বিষয়। এটা আপনারা যেমন এখন ফিল করতেছেন, আমাদের সময়ও কিন্তু সেম ছিল। আমরা যখন জবলেস ছিলাম আমরাও কিন্তু এমন মরিয়া থাকতাম, চেয়ে থাকতাম যে কখন একটা এক্সামের ডেট পড়বে। হ্যাঁ, সো আপনারা বরঞ্চ অনেক লাকি, এই সেন্সে বলবো যে আপনারা অনেক বড় বড় সার্কুলার পান। যেমন আমাদের সময় কিন্তু ইন্ডিভিজুয়াল সার্কুলার হতো। আমি যেমন আমার যে পোস্টে আমি যেখানে জব করতেছি মাত্র 36টা সিনিয়র অফিসারের পোস্ট ছিল। এরপরে আবার যারা হলো মুক্তিযোদ্ধা কোটাতে জব, মানে যারা থাকতো না, যারা দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা যদি পূর্ণ না হতো ওটা ফাঁকাই থাকতো। হ্যাঁ, সো আমাদের সময় 26 জন মাত্র স্টুডেন্টদেরকে বা জব প্রত্যাশীদেরকে নেওয়া হয়েছিল। সো সেই সেন্সে আপনারা কিন্তু অনেক লাকি, মেগা একটা সার্কুলার পান। হ্যাঁ, 974। আবার আমাদের সময় প্যানেল থেকে ডাকতো, কিন্তু সেটা খুব রেয়ার। আর এখন কিন্তু প্যানেল যে 4 নাম্বার প্যানেল হচ্ছে, 4-5, এটা সকলেই মানে কনফার্ম যে সিনিয়র অফিসার এটা 3 নাম্বার বা 4 নাম্বার প্যানেল আসবেই আসবে। ওকে, শুনতে পাচ্ছি না স্যার, সাউন্ড কম আসতেছে। এমন তো হওয়ার কথা না, একটু অন্যদেরকে একটু বলবা সাউন্ড কম আসতেছে কিনা। ঐশী বললো, ফারুক বললো সাউন্ড কম কিনা। আর ফেসবুকে যারা আছো তোমরাও একটু বলো না সাউন্ডটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, যারা আমার সাথে জুমে যুক্ত হয়েছে একটু কাইন্ডলি আরেকবার তোমরা কেউ বলো। 2 জন বললো ক্লিয়ার স্যার, মুস্তাফিজুর বলতেছে ক্লিয়ার, ফারুক বলতেছে সাউন্ড কম আসতেছে। আরো কয়েকজন একটু কমেন্টস করে প্লিজ জানাও, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, কারণ অনেকের নেটের একটু প্রবলেম থাকে যার জন্য সাউন্ডটা ক্লিয়ার থাকে না। আর ফেসবুকে যারা আছো তোমরা সাউন্ড ক্লিয়ার কিনা একটু জাস্ট কমেন্টস করে বলো সব ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লিয়ার। তাহলে যেহেতু সবাই ক্লিয়ার, হয়তো যারা কয়েকজনের প্রবলেম হচ্ছে আমি ভেবে নিব তাদের নেটের একটু সমস্যা। আমি যেটা বলতে গিয়েছিলাম ভাই, যে আমাদের পরীক্ষার কথা বলতেছি। দেখেন, একটা আমরা যেমন ঈদ উদযাপন করলাম, আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের মতো স্টুডেন্ট খুব বেশি দিন না, কারণ আমি 2018 সালে চাকরি পেয়েছি, এখন 2025, তার মানে 7-8 বছরের ব্যবধান। হ্যাঁ, সো 7-8 বছর আগের যে লাইফ আর এখনকার লাইফটা অনেক ভিন্ন, অনেক ভিন্ন। আবার আমার যে সকল ফ্রেন্ডরা আল্লাহ রহমান তাকে হয়তো জব দেয়নি বা সে চেষ্টা করে নাই, তাদের ঈদ দিনটাও কিন্তু একটু ভিন্নভাবে অতিবাহিত হচ্ছে। আমরা সবাই কিন্তু দিন অতিবাহিত করি। হ্যাঁ, সবাই আমরা কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে চালিয়ে নিয়ে যাই, কিন্তু ডিফারেন্টটা বা খারাপ লাগা বা ভালো লাগার ব্যাপারটা হলো যে তাদের যখন দেখি বা আমাদের লাইফ স্টাইলটা যখন দেখতেছি একটু খারাপ লাগার ব্যাপারটা আছে। হ্যাঁ, তারা অনেক দিক থেকে অনেক কিছু কনসিডার করে চলতে হয়, আমরা খুব দ্রুত মানে অনেক কিছুই করতে পারি। মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বড় একটা ব্যাপার আমাদের এই জীবনে। যদি আমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিরা বা ফাইন্যান্সিয়াল একটা সার্কুলেশন থাকে এবং আল্লাহ যদি আমাদেরকে সুস্থ সবল রাখে এবং যদি পরিবারে শান্তি বিরাজ করে, আমি বিশ্বাস করি জান্নাতের কিছু একটা মানে সুখ আমরা পৃথিবীতেই পেয়ে যাই। হ্যাঁ, সো এই জন্য আপনাদেরকে বলবো ভাই, আপনারা যারা এখনো জবলেস আছেন একটা ট্রাই করেন, শেষ একটা চেষ্টা। কারণ একটা চাকরি পাইলে আপনার লাইফটা যে কি চেঞ্জ হবে এটা আপনি কল্পনাই করতে পারবেন
পারবেন না, আপনার রিয়ালাইজেশনটা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন। জাস্ট দুজনের দিকে তাকান, যাদের বয়স শেষ, চাকরি হয় নাই, তাদের দিকে একটু দেখেন, আর যাদের আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এই দুইজনের একটু লাইফ স্টাইল, দুইজনের জীবন যাপন, এগুলো একটু দেখলেই, আপনারা রিয়ালাইজ করলেই, ডিপলি থিঙ্ক করলেই আপনারা বুঝতে পারবেন যে জবটা কি দরকার। একটা জব আপনার লাইফ থেকে অনেক স্ট্রেস সরিয়ে দেবে, অনেক স্ট্রেস আল্লাহ আপনার জীবনে, আমি মানে ফিল করি মাঝে মাঝে যখন ভাবি যে একটা জব যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা কল্পনা অতীত ভাই। কারণ এত ভালোভাবে দেখেন, কোনো কিছুর অনিশ্চয়তা নাই, মানে কোনো টেনশন নাই। আল্লাহ রহিম রহমানের কাছে লাখো কোটি শুক্রিয়া। দেখেন সুন্দর মতো ঈদের আগে একটা বোনাস পাইলাম, ঈদের আমরা কুরবানি দিব, খুব ভালো একটা মানে কুরবানি দেওয়ার মতো টাকাটা আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের লাঞ্চ ভাতাটা 8,000 টাকা প্রতি মাসে, 8,500, 8,600, 8,800 টাকা লাঞ্চ ভাতা পেয়ে থাকি। এরপরে বেতন আসছে, এরপরে আপনারা জানেন কিনা আমাদের বিশেষ সুবিধা যেটা প্রণোদনা, সেটাও কিন্তু আমরা প্রতি মাসে পাচ্ছি। দ্যাট মিনস কত তারেক ভাই, 20% আর 10% না? 15%। আচ্ছা 15% আর কত 20%? আমি জাস্ট এটা দেখি না, আমার অফিসার বলছিল যে স্যার আপনাদের তো বেতন বেশ বেড়ে যাচ্ছে। সো দেখেন আল্লাহ রহিম রহমান সবকিছু কিন্তু সহজ করে দিচ্ছে, প্রাইস হাইক হচ্ছে বা অন্যান্য জিনিসের অনেক বেশি দাম, সেই সাথে সাথে না আমরাও দেখেন খুব সুন্দরভাবে, অতটা না পারলেও গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে যে একটা ভালো একটা লাইফ লিড করার জন্য যা যা দরকার সেটা আমরা পাচ্ছি। এবং যারা ব্যাংকার, বিশেষ করে আমি বলবো ব্যাংকাররা কিন্তু বেশি ফরচুনেট, কারণ আমি যখন অন্যান্য জব সেক্টরের দিকে তাকাই, আমাদের ফ্রেন্ডরাই তো সব কিছু, এখন এই ধরেন পাসপোর্ট অফিসের এডি বলেন বা অন্যান্য চাকরির সেক্টরে সব আমাদের ফ্রেন্ডরা, মানে ফ্রেন্ডরাই আছে, আমাদের ব্যাচমেটরাই। সো তাদের সাথে যখন দেখি, আবারও বলি ব্যাংকের চাকরিটা অনেক ভালো। আপনারা অনেকেই বোঝেন না, আপনাদের যারা বাবা চাচা ব্যাংকার আছে তাদের লাইফটা একটু দেখবেন। আমরা প্রতি বছর কিন্তু একটা ইনসেন্টিভ পাই। দ্যাট মিনস আমি যদি বলি, আমার তো সর্বনিম্ন, তারেক স্যার তারপরে যারা সোনালী ব্যাংকে চাকরি করে এরা কিন্তু অনেক বেশি পাই। আমি 3টা ইনসেন্টিভ বোনাস পাই, আর সোনালী ব্যাংক কিন্তু 5টা ইনসেন্টিভ বোনাস পাই। সো 3টা ইনসেন্টিভ বোনাসেই কিন্তু আমার দেখা যাচ্ছে প্রতি বছর আমি 1,40,000 টাকা এক্সট্রা পাচ্ছি। তার মানে প্রতি মাসে 12,000 টাকা করে এক্সট্রা কিন্তু বোনাসের টাকাটাও কিন্তু যোগ হচ্ছে। এই জন্য আমি বলবো ভাই, লাইফটা বেশ ভালো। এই যে এখন ইচ্ছা করলে একটু দেশের বাইরে যাওয়ার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ অল্প কিছুদিন মধ্যে ইচ্ছা আছে নেপাল ভুটান একসাথে একটা ট্যুর দিয়ে আসবো। এটা কিন্তু হতো না যদি আল্লাহ রহিম রহমান একটা জবের ব্যবস্থা না করে দিত। হ্যাঁ, সো আমি আপনাদেরকে বলবো ভাই, প্লিজ, আপনারা অনেক বড় হয়েছেন, আপনাদের বুঝার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, আপনারা জেনজি, সো আপনাদেরকে একটু বলবো, আপনাদের একটু রিয়ালাইজ করতে হবে ভাই, একটু পরিশ্রম করতে হবে। একটা পরিশ্রমের মাধ্যমে যদি আমরা জীবনের রিমেইনিং পার্ট অফ দ্য লাইফ যদি একটু ভালো থাকি, একটু সিকিউর থাকি, একটু ডিগনিফাইড লাইফ লিড করতে পারি, কেন একটা বছর কষ্ট করব না? ঈদের পরে যেহেতু ক্লাসটা শুরু হচ্ছে, একটু বলি, কারণ আমারই একটা ফ্রেন্ড, আমি জাস্ট আজকে তার সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, ওর ভিতরের একটু কষ্টটা আমি রিয়ালাইজ করলাম। হ্যাঁ, সকালবেলা আমরা একটু বাইরে নাস্তা করলাম, সো ও হয়তো কুরবানি দিতে পারে নাই, ওরও একটা কুরবানির মাংসের একটা অংশ তাকে দিতে গিয়েছিলাম। সো এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিল, যার জন্য বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করা। ভাই একটু পরিশ্রম করা, একটু পরিশ্রম ব্যতীত কোনো কিছু সম্ভব না। তবে পরিশ্রমটা কি হয় জানেন, একটু যদি স্ট্রাকচার্ড ওয়েতে গাইডলাইন সহ যদি পরিশ্রমটা করা যায়, একটু ইনফরমেটিভ ওয়েতে যদি পরিশ্রম করা যায়, তাহলে দেখবেন আপনার পরিশ্রমটা কাজে লাগতেছে। নাহলে দেখেছি অনেকে কিন্তু পরিশ্রম করেছে কিন্তু সে তার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে নাই। এই জন্য হয় কি, আপনারা যারা জবের প্রত্যাশী, আমি বলবো আমার এখানে আপনাকে ভর্তি হইতে হবে বিশ্বাস করেন সেটা না, আপনি আমার সাথে ডিরেক্টলি কথা বলেন যদি আপনি চান যে আপনি বাসায় পড়াশোনা করবেন। কোচিংয়ে হয় কি, জিনিসটা সহজ করে দেয়। যেমন দেখেন, আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, প্রোগ্রাম ফার্নিশিং ফর কম্বাইন্ড অফিসার 2022 বেসড। আপনারা সকলেই জানেন আগামী মাসে 2022 বেসড অফিসারের পরীক্ষা, তাই না? ডিক্লারেশন চলে এসেছে। এখন দেখেন অল্প কয়েকদিন, আজকে 1 নাম্বার ক্লাস হচ্ছে। হ্যাঁ, এই অল্প কয়েকদিনে আপনি আপনার প্রস্তুতিটাকে কিভাবে সাজিয়ে নেবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি পড়েছেন, অনেক কিছু পড়েছেন, কিন্তু শেষ বেলায় একটা ফাইনাল টাচ বলি না আমরা, একটা ফাইনাল টাচ দেওয়ার বিষয়টা, একটা ফাইনাল একটা প্রস্তুতি, অল্প সময়ে কোন কোন বিষয়ের প্রতি বেশি ফোকাস করা উচিত, এই বিষয়গুলাই কিন্তু আমরা এখানে উপস্থাপন করব। হ্যাঁ, সো দেখেন খুব নেগলিজিবল একটা অ্যামাউন্ট, খুবই নেগলিজিবল। ভাইরে, আমরাও তো বুঝি, আমরাও তো স্টুডেন্ট ছিলাম, আপনাদের উপর আমরা বার্ডেন ক্রিয়েট করি না। বাইরের যে সকল মানে আপনি যে কোনো সেক্টরে যে পরিমাণ টাকা দিয়ে যে সার্ভিসটা পান, আমি আপনাকে কনফার্ম করতেছি, আমার এখানে আপনি যে ইনভেস্টটা করবেন, এখানে আমরা ফিটা কত নির্ধারণ করেছি তারেক ভাই? ফিটা আমাদের 1050 বাইরের স্টুডেন্টদের জন্য। আচ্ছা একটু শোনেন, দেখেন মাত্র যারা আমাদের স্টুডেন্ট তারা 1000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন, আর যারা বাহিরের স্টুডেন্ট মাত্র 1200 টাকা দিয়ে, হ্যাঁ 1250 টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের এই কোর্সটা করতে পারবেন। 1250 এটা কোনো অ্যামাউন্টই না।
আমার কথা হলো আপনি একটা ভালো সাজেশন পাবেন, আপনার প্রস্তুতিটাকে আমরা পরিচালিত করব আপনাদেরকে, আপনি কি কি পড়বেন জাস্ট আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, সো এই কোর্সগুলো আমি মনে করি যে কোনো একটা ক্র্যাশ কোর্স করা উচিত, যে কোনো একটা এমসিকিউ ক্র্যাশ কোর্স, রিটেন ক্র্যাশ কোর্স করা উচিত আপনার লাইফে। কারণটা কি? কারণটা হলো যাতে আপনি বুঝতে পারেন পরীক্ষার আগে শেষ সময়ে কোন কোন বিষয়গুলোর উপরে ফোকাস করা উচিত। আচ্ছা, আমি একটু বেশি সময় নিয়ে ফেলতেছি যেহেতু প্রথম ক্লাস ঈদের পরে, হ্যাঁ একটু মাংস টাংস বেশি খেয়েছি এবং এতদিন যেহেতু ক্লাস নিতে পারিনি। আপনারা জানেন আমরা যারা ক্লাস নিই সবসময় চাই আপনাদের সান্নিধ্য, আপনাদের সাথে কথা বলতে চাই। সো বেশ কিছুদিন ক্লাস নিতে পারি নাই বলে হয়তো ভিতরে অনেক কথা জমে আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শুরু করি, আস্তে আস্তে বলবো আমি। হ্যাঁ, তবে আমি ফাইনালি একটু বলে দিই, আপনাদের যাদের 1200 টাকা, তো ফাইন্যান্সিয়ালি যদি কোনো প্রবলেম ক্রিয়েট না করে আপনারা অবশ্যই এই কোর্সটাতে যুক্ত হয়ে যাবেন। আজকে আমি ফুল এই ক্লাসটা আমি ইনশাল্লাহ লাইভে থাকবো, আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। আর আপনাদেরকে একটু বলি, একটু প্রেশার নেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। কারণ কি, যেহেতু আমাদের ইংলিশে কম সংখ্যক ক্লাস হবে, ক্র্যাশ কোর্স আপনারা তো বুঝতেছেন পুরা সিলেবাসটাকে আমি 6টা ক্লাসের মধ্যে শেষ করব, তাই না? সো এটা আপনাদেরকে একটু ওইভাবে নিতে হবে বিষয়টা। হ্যাঁ, সো একটু ধৈর্য দিয়ে শুনবেন, 2 ঘন্টার বেশি বা 2 ঘন্টা 10 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। আপনারা এর মধ্যে থাকলে ইনশাল্লাহ খুব ভালো একটা সময় আমি আপনাদেরকে মানে কোয়ালিটিফুল একটা মানে আউটকাম আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো এবং ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। ব্যাংকে তো 100-তে 100, এর বাইরে কোনো কিছু আসবে না, একদম গ্যারান্টি। আপনি অন রেকর্ড এটা রেকর্ড রাখতে পারেন, এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। ওকে, আর অন্যান্য পরীক্ষা তো আপনি ব্যাপকভাবে আপনি বেনিফিটেড হবেন। ওকে, সো আমি চলে যাচ্ছি আমার ক্লাসে। আসেন তাহলে, আমাদের আজকে 1 নাম্বার ক্লাস হচ্ছে, এটা হলো কম্বাইন্ড অফিসার 2022 বেসড যে পরীক্ষাটা হবে আগামী মাসের, সেই পরীক্ষার জন্য আমরা এই প্রোগ্রামটা রান করেছি। ওকে, সো আজকে আমার লেকচার 1। আচ্ছা, লেকচার 1-এ আমি লেকচার 1-এ কি কি পড়াবো একটু টপিকগুলো যদি আপনাদেরকে একটু বলি। লেকচার 1, হ্যাঁ লেকচার 1-এ যে টপিকটা থাকবে, দেখেন নাউন সম্পর্কে আমরা ধারণা নিব, ডিটারমিনার সম্পর্কে ধারণা নিব, নাম্বার, জেন্ডার অ্যান্ড প্রোনাউন, এই টপিকগুলো ইনশাল্লাহ আজকে আমরা একদম A to Z আমরা শিখবো। ওকে, আর ওকে স্যার আপনার জবের পাশাপাশি আবার এডুকেশন সেক্টরেও ক্যারিয়ার কেন করতেছেন? বিজনেসের সাইটে উত্তম কিছু নাই। বিজনেসের সাইটে উত্তম কিছু নাই, যদি ব্যবসা করো বাংলাদেশে তখন বুঝতে পারবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই ব্যবসাকে আমি সাপোর্ট করি, কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জেস। ব্যবসাতে প্রতি 100 জনে 3 জন সাইন করে, হ্যাঁ 97 জন কিন্তু ফেইলার হয়ে থাকে। বাংলাদেশে সেই রেট মনে হয় আরো বেশি। আচ্ছা ওকে, আর কোনো কথা নেই, আমি আসেন তাহলে আমি চলে যাই। নাউন আমি জাস্ট বলবো আপনাদেরকে, আপনারা কোনো কিছু পড়বেন না পরীক্ষার আগে, শুধু আমার এই শীট আপনাদেরকে কিন্তু শীট প্রোভাইড করা হয়েছে। যারা আমার সাথে জুমে আসো, তোমরা কি শীট পেয়েছো? সবাই কথা বলতে হবে, শীট পেয়েছো কিনা? আনমিউট করে কথা বলবে। স্যার আমি সিনিয়র অফিসারে ক্র্যাশ বেসে ছিলাম, এখন আমি 14 ব্যাচের স্টুডেন্ট সিনিয়র অফিসারে। না, তুমি যদি সিনিয়র অফিসারে ক্র্যাশ বেস করো এটাতে আমি তোমাদেরকে সাপোর্ট করি না, এটার ক্র্যাশ বেস করার দরকার কোনো প্রয়োজন নেই তোমাদের। যারা ক্র্যাশ বেসে যুক্ত হও নাই তাদেরকে বলবো অবসম্ভাবীভাবে এই সুযোগটা তোমরা গ্রহণ করবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, দেখো তোমাদেরকে কিন্তু অলরেডি আমি শীট দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে বলবো এই বিষয়গুলাই তোমরা শুধু পড়বা, এর বাইরে কোনো কিছু পড়বা না। তোমাদেরকে আমাদের উপর আস্থা রাখতে হবে। তোমরা মাথায় রাখবা তোমার চাকরির উপরে ডিপেন্ড করতেছে কিন্তু আমার সফলতা। কারণ আমি যদি ভালো যতই বলি না কেন, এটা ভালো না। যখন তোমরা আমার এখানে কোর্স করে চাকরি পাবে তখনই কিন্তু, যখন তোমরা বলবে যে না আসলেই টার্নিং পয়েন্টের ক্লাসগুলো করে আমার জবটা হয়েছে, তখনই কিন্তু আমার মূল সফলতা। হ্যাঁ, তখনই কিন্তু আমার বিজনেস আরো বেশি গ্রো করবে। এই জন্য আমরা যা বলবো মনে করবা তোমার চাকরির জন্য এতটুকুই দরকার, এর বেশি তোমাদের পড়ার দরকার নেই। আসো তাহলে আমরা পুরো পাঠটা পড়বো। হ্যাঁ, আচ্ছা প্রথমে নাউন নিয়ে যদি বলি, নাউনের ক্লাসিফিকেশন দিয়ে যদি শুরু করি, নাউন মানে কি? কোনো কিছুর নাম। সিম্পলি যদি বলি কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। যেমন এটার নাম মার্কার, এটা একটা নাউন। আমার নাম সুমন, নাউন। আমার প্রতিষ্ঠানের নাম টার্নিং পয়েন্ট, এটা একটা নাম। নাম মানেই কোনো কিছুর নাম মানেই কি? সেটা নাউন। এখন এই নাউনের ক্লাসিফিকেশন আমরা যদি বলি ব্রডলি, তো আমরা 2 প্রকার মনে করি নাউনের ক্লাসিফিকেশন, কিন্তু ব্রডলি যদি চিন্তা করি নাউন হলো 5 প্রকার। এখন এই নাউনের ক্লাসিফিকেশন থেকে ব্যাংকে তেমন কোশ্চেন হয় না। তবে আপনারা জানেন যেহেতু এখন কোশ্চেন করে আর্টস ফ্যাকাল্টি, সো আর্টস ফ্যাকাল্টি কিন্তু এই নাউনের ক্লাসিফিকেশন থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। নাউনের ক্লাসিফিকেশন থেকে কিন্তু একটা কোশ্চেন
দিয়ে দিতে পারে। এই জন্যই আমি ক্লাসিফিকেশনটা তোমাদের সামনে উপস্থাপন করব। তবে আমি যা পড়াবো, আমি যে কয়টা এক্সাম্পল দিব, তোমাদের যে শীটটা দিয়েছি মাত্র 4 পেজের না 5 পেজের একটা শীট দিয়েছি, এই শীটের বাইরে কোনো কিছু পড়বে না। আচ্ছা একটু কমেন্টস নিই। স্যার আমি রিটেন ব্যাচ 4-এ আসি। আচ্ছা স্যার আমি রিটেন ব্যাচ 4-এ আসি অ্যান্ড মেইন ব্যাচ 16-এ আসি। আমি 23 সালে ওকে অ্যাপ্লাই করেছি এই কোর্সে। না 23 সালে যেহেতু অ্যাপ্লাই করেছো, 23 সালের আগে আমরা তোমার একটা মানে ক্র্যাশ কোর্স করব, তখন তুমি ওই কোর্সটা যুক্ত হবে। এখন তুমি যা শুধু ফ্রি ক্লাসগুলো করো, তোমার রেগুলার ক্লাসগুলো করে যাও। ওকে, সো আসো তাহলে আমরা একটু শুরু করি। দেখেন নাউন তো 5 প্রকার আমরা সকলেই জানি। এর মধ্যে প্রথমটা কি? প্রপার নাউন। একটু বুঝবেন প্রপার নাউন জিনিসটা কি। ভাই যে ওয়ার্ড দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। একটা ব্যক্তি, একজন ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের নাম বোঝাবে, সেটাকে আমরা প্রপার নাউন বলবো। তাহলে একজনের নাম, সেটা কিন্তু প্রপার নাউন। যেমন আপনাদের ম্যাথ ক্লাস কে নাই, শুভ্র স্যার একটা ব্যক্তির নাম, তাহলে শুভ্র কি হবে? শুভ্র স্যার বা শুভ্র ভাই, সে হলো প্রপার নাউন। তাহলে যদি কোনো একটা ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের নাম বোঝায়, সেটাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন দেখেন সান, সূর্য, হ্যাঁ একটা জিনিসের নাম, সো এটা কিন্তু প্রপার নাউন। করিম একটা ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। পদ্মা একটা পদ্মা, একটা নদীর নাম, সেগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা প্রপার নাউন বলি। ওকে, সেইটা মনে রাখবেন। প্রপার নাউন মানে কি? একজন ব্যক্তির নাম, একটা বস্তুর নাম বা একটা স্থানের নাম। এবার আসেন কমন নাউন জিনিসটাকে একটু বুঝবেন। জাস্ট আমি একবার বলবো, দেখবেন ভালো করে শুনলে আপনি আর কখনো ভুলবেন না। ভাই প্রপার নাউন মানে একজন ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের নাম বুঝাবে। আর কমন নাউন মানে কি জানেন? ওই একজন ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাবে, সেটাকে আমরা কি নাউন বলবো? সেটাকে আমরা প্রপার নাউন বলবো। একটু ভালো করে বুঝেন। যেমন দেখেন আমি আপনাদের সুমন স্যার, এরপরে ম্যাথ নেই তারেক স্যার, এরপরে শুভ্র স্যার, আমরা কিন্তু সব একজনের নাম যখন বলবো, আপনাদের স্যারদের নাম, তখন সেটা হবে প্রপার নাউন। আর প্রত্যেকেরই আমরা এক নামে কি নামে চিনি? টিচার বা শিক্ষক নামে চিনি। এই টিচারটা কি? টিচারটা হলো কমন নাউন। আমি একটু আপনাদেরকে বুঝাই। যেমন দেখেন পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, হ্যাঁ এই যে পদ্মা, মেঘনা, যমুনা একটা একটা নদীর নাম, এটা কিন্তু প্রপার নাউন। আর এই পদ্মা, মেঘনা, যমুনা সবগুলাকে কি বলি? রিভার বলি। সো রিভারটা কি নাউন? রিভারটা হলো কমন নাউন। সো একটা একটা আলাদা করে কোনো কিছু না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাবে। যেমন দেখেন কুরআন একটা ধর্মীয় গ্রন্থের নাম, বাইবেল একটা ধর্মীয় গ্রন্থের নাম, ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, একটা একটা যখন নাম বুঝাবে তখন প্রপার নাউন। এখন এই যে কুরআন, বাইবেল, ম্যাথ, এগুলো সব কি? এগুলা বুক, বই। তাহলে বইটা কি নাউন? কমন নাউন। তাহলে ভালো করে শোনেন, একটা জিনিসের নাম বুঝাবে, সেটা প্রপার নাউন। আর একটা জিনিসের নাম না বুঝিয়ে ওই জাতীয় সকলকে এক নামে যখন ডাকবো, সেটাকে আমি কমন নাউন বলবো। ভাইরে আমি যে কয়টা এক্সাম্পল দিয়েছি, এই কয়টা এক্সাম্পল একটু ভালো করে মনে রাখবা, কারণ এর বাইরে ইনশাল্লাহ ব্যাংকে কোশ্চেন হবে না। সো আমি কয়েকটা কমন নাউনের উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি, এটা একটু মাথায় রাখবা। ম্যান মানুষ। ভাই যখন আলাদা আলাদা বলি, করিম, রহিম, কুদ্দুস বা ফাতেমা, সবগুলো কিন্তু মানুষের নাম। এই সবগুলো যখন একটা একটা বলবো প্রপার নাউন, আর সবগুলোর একত্রে কি নাউন? একত্রে ম্যান নামে ডাকি, এটা হলো আমার কমন নাউন। বয়, গার্ল, পিপল, এগুলো সব কিন্তু কমন নাউন। স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ভাই ইকোনো পেন, এরপরে ম্যাটাডোর পেন, এগুলো কিন্তু সব আলাদা আলাদা যখন হবে তখন হবে প্রপার নাউন। আর পেন এক নামে সকলকে, গোষ্ঠীর সকলকে ডাকবো, তখন কি হবে? তখন হবে কমন নাউন। একটু মাথায় রাখবে কিন্তু। কাউ কিন্তু কমন নাউন, তোমরা ভুল করো। শিপ কমন নাউন, এলিফ্যান্ট কমন নাউন, ফিশ কমন নাউন, এই রিভার কমন নাউন, ফ্লাওয়ার কমন নাউন, বি মৌমাছি কমন নাউন, সোলজার কমন নাউন, কিং রাজা কমন নাউন, ক্যাপিটাল কমন নাউন, সিটি কমন নাউন, কান্ট্রি কমন নাউন। এইটা সবাই ভুল করে। টেবিল, সবাই মনে করে টেবিল হলো ম্যাটেরিয়াল নাউন। নো, টেবিল হলো কমন নাউন, চেয়ার হলো কমন নাউন, ইত্যাদি। ভাই আমি যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন আপনারা, হ্যাঁ। তাহলে প্রপার নাউন একটা জিনিসের নাম, কমন নাউন একটা না বুঝিয়ে ওই গোষ্ঠীর সকলকে, এক জাতীয় সকলকে যখন এক নামে ডাকবো, সেটাকে আমরা বলবো কমন নাউন। এইবার আসেন কালেকটিভ নাউন জিনিসটা কি। ভাই কালেকটিভ নাউন হলো সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝাবে। ভাই সমজাতীয় কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে যখন আমি আলাদা এক নামে ডাকবো, সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। ভাই একটা একটা করে যখন ডাকবো, সেটা প্রপার নাউন। একটা একটা না ডেকে ওই গোষ্ঠীর সকলকে ডাকবো, সেটা হলো কমন নাউন। আর অল্প
কয়েকজনকে এক জায়গায় করে যখন আমি একটা নাম দিব সেটাকে বলবো কি নাউন, সেটাকে বলবো কালেকটিভ নাউন। যেমন দেখেন আর্মি, এটা কমিটি যেমন বলি, 2-5 জন একত্রিত হইলে সেটাকে আমরা কি বলি, কমিটি বলে থাকি। তাহলে কমিটি কি নাউন, কমিটি কিন্তু কালেকটিভ নাউন। একটু ভালো করে বুঝবেন ভাই, আমি যদি একটু বলি আপনাদেরকে, শোনেন, সাকিব আল হাসান সে একজন প্লেয়ারের নাম, তামিম ইকবাল একজন প্লেয়ারের নাম, সৌম্য সরকার একটা প্লেয়ারের নাম। তাহলে একজন একজন নাম, সেটা হলো প্রপার নাউন। ওরা সকলেই কি, সকলেই কিন্তু প্লেয়ার, আর প্লেয়ার যখন বলবো সেটা হবে কমন নাউন। আর ওই যে প্লেয়ারগুলোর মধ্য থেকে 11 জন প্লেয়ারকে যখন এক জায়গায় করি সেটা কি হয়, বাংলাদেশ টিম হয়। সেই টিমটা কোন নাউন, টিমটা হলো কালেকটিভ নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, একটা একটা সেটা কি প্রপার, এক জাতীয় সকলকে সেটা কি, সেটা হলো কমন নাউন। আর অল্প কয়েকজনকে এক জায়গায় করব সেটাকে বলবো কালেকটিভ নাউন। তাহলে একটু আসি, সবাই একটু দেখো, আর্মি, আর্মি হলো কালেকটিভ নাউন। আমি যে উদাহরণগুলো দিছি এর বাইরে কোনো কিছু পড়বা না। অডিয়েন্স কালেকটিভ নাউন, ক্যাটেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, ক্লাস কালেকটিভ নাউন, কমিটি কালেকটিভ নাউন, গ্রুপ কালেকটিভ নাউন, ফ্যামিলি, ফ্যামিলি 5 জন মেম্বার 6 জন মেম্বার একত্রিত হইলে ফ্যামিলি বলি, সেটা হলো কালেকটিভ নাউন। ফ্লক কালেকটিভ নাউন, ফ্লিট নৌবহর খুবই ইম্পর্টেন্ট, অসংখ্যবার এসেছে, ফ্লিট হলো কালেকটিভ নাউন। জুরি কালেকটিভ নাউন, হাট পশুর দল কালেকটিভ নাউন, নেশন কালেকটিভ নাউন, নেভি কালেকটিভ নাউন, পার্লামেন্ট এসেছে পরীক্ষায় কালেকটিভ নাউন, পাবলিক টিম কালেকটিভ নাউন। এইগুলা তোমরা একটু মনে রাখবে। তাহলে আমি ইনশাল্লাহ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এবার আসো ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি। এই সেক্টরে কিন্তু ব্যাংক থেকে কম কোশ্চেন আসে, কিন্তু তারপরে যতটুকু জানা দরকার সেইটুকু আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি। ভাই ম্যাটেরিয়ালটা হলো কোনো একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত, ওই উপাদানটিকে ম্যাটেরিয়াল নাউন বলে। ভালো করে বুঝবা, কোনো একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত, ওই উপাদানটাকে কি বলে জানো, ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন চিনার আরেকটা ভালো উপায় আছে, সেটা হলো এগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। তাহলে ভাই তোমরা ম্যাটেরিয়াল নাউন দুইটা জিনিস মনে রাখবা। যে জিনিসটা আমরা ওজন করি, গণনা করি না, সেই জিনিসটা হলো ম্যাটেরিয়াল নাউন। এই লবণ, সল্ট, এই রাইস, এই এগুলা কি আমরা গণনা করি? নো, এগুলো আমরা ওজন করি। তাহলে এগুলা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই রড, রড কি তোমরা গণো না ওজন করো? ওজন করি। তাহলে রডও কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। এটা মনে রাখবা। আর একটা জিনিস কি, কোনো একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত। তোমাদের মনে পড়ে কিনা, আমি যদি বলি এই মার্কার, তাই না, মার্কারটা বা পেন, পেন কোন নাউন? কেউ একটু বলো না, তাড়াতাড়ি বলো, পেন কোন নাউন? ফার্স্ট বলতে হবে। পেন কোন নাউন? পড়িয়েছি, ভেরি গুড, পেনটা হলো কমন নাউন। এখন আসো, এই পেনটা যেমন এই যে কমন নাউন, তাই না, এই মার্কারটা হলো কমন নাউন। আমি বলেছিলাম ম্যাটেরিয়াল নাউন কি, কোন একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত। ভাই এই মার্কারটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে এই প্লাস্টিকটা কোন নাউন? প্লাস্টিকটা হলো আমার ম্যাটেরিয়াল নাউন। এই টেবিল, টেবিল কিন্তু কমন নাউন। আচ্ছা এই টেবিলটা কি দিয়ে তৈরি হয়েছে? উড, কাঠ দিয়ে তৈরি। তাহলে উডটা কোন নাউন? উডটা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে দুইটা জিনিস মনে রাখবে তোমরা, কোন একটা জিনিস যে উপাদান দ্বারা গঠিত সেটা ম্যাটেরিয়াল নাউন, সেটা ম্যাটেরিয়াল নাউন। আরেকটা যেটা ওজন করা যায়, আমি যদি তোমাদেরকে একটু বলি, ধরো অর্নামেন্টস, তোমরা কেউ বলো তো অর্নামেন্টসটা কোন নাউন? অর্নামেন্টস কোন নাউন? ধরো আমার একটা আংটি আছে, অর্নামেন্টস, এটা অর্নামেন্টসটা কোন নাউন? কমন নাউন। অর্নামেন্টস গোষ্ঠীর সকলকে এক নামে ডাকছি। এই যখন আমি বলবো আংটি, কানের তা, নাকের তা, আলাদা করে বলিনি, একবারে সকলকে অর্নামেন্টস বলে। অর্নামেন্টসটা কমন নাউন। এখন আসো, ওই অর্নামেন্টস, ধর আংটির কথা বললাম, এই রিংটা কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে তৈরি বা ডায়মন্ড দিয়ে তৈরি। তোমরা বলো গোল্ড, ডায়মন্ড কোন নাউন হবে? গোল্ড, ডায়মন্ড, ম্যাটেরিয়াল নাউন। ইয়েস, রেসপন্স করবে, এভাবে রেসপন্স করলে ভালো লাগবে। তাহলে কোন একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত আর যেটা গণনা করা যায় না, ওজন করা যায়, সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এইটা নিয়ে কোনো প্যারা নিবা না, 5-7 মিনিট চিন্তা করলেই হয়ে যায়। ওকে, তাহলে ম্যাটেরিয়াল নাউনের কয়েকটা এক্সাম্পল দিয়েছি যেগুলো পরীক্ষায় আসবে। অয়েল, অয়েল হলো ম্যাটেরিয়াল নাউন, কারণ অয়েলটা আমরা ওজন করি। ওয়াটার ওজন করি, মিল্ক ওজন করি। গোল্ড, এরপরে রাইস, এরপরে উড, এরপরে পেপার, এরপরে বিপ, এই বিপ কিন্তু ম্যাটেরিয়াল নাউন ইত্যাদি। এগুলাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। আর ফাইনালি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ভাই? যে নাউনটাকে আমরা দেখতে পাই না, ছুঁইতে পাই না, ছুঁতে মানে স্পর্শ করতে পারি না, যেটাকে আমরা ফিল করি, অনুভব করি, সেটাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেটাকে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, চোখে দেখা যাবে না, কেবল ফিল করতে হবে। আমি তোমাকে না অনেক ভালোবাসি। আচ্ছা এই অনেক ভালোবাসি, এই ভালোবাসার রং কি তোমরা জানো নাকি? আচ্ছা কয় কেজি ভালোবাসি তা কি জানো? নো। এটা কি করার ব্যাপার? এটা ফিল করার ব্যাপার। তাহলে লাভ, অ্যাফেকশন, এগুলা কি নাউন? এগুলা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি
কি, যে নাউনকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ভালো করে মনে রাখবা, যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝাবে। দোষের নাম, দোষ না কিন্তু, কাজের নাম, গুণের নাম, সেই নামটাকে কি বলবো আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন দেখো অনেস্ট, এটা আমার গুণ, এই গুণের নামটা কি? অনেস্টি, সততা। এই সততাটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দুইটা জিনিস মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যাবে, আর একটা কি, এটা দোষ, গুণ, অবস্থার নাম বুঝাবে। তাহলে কয়েকটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আমি বলে দিচ্ছি। লাভ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সিম্প্যাথি, এরপরে ডার্কনেস, পোভার্টি। এই পোভার্টি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, পোভার্টিটা ইম্পর্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরোইজম অ্যাবস্ট্রাক্ট নাউন। কারেজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, ব্রেভারি, স্লেভারি, হাইট, এগুলা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমি নাউনের যেগুলো এক্সাম্পল দিয়েছি, ইনশাল্লাহ এই এক্সাম্পলগুলোই তোমরা পরীক্ষায় পাবে যদি এখান থেকে আসে। যদিও আমাদের ব্যাংকে এই জায়গা থেকে কোশ্চেন আসে কম। সো আমি ফাইনালি তোমাদেরকে এখন তাহলে আমি নাউন যে 5 প্রকার ছিল, এই 5 প্রকার নাউনটা আমি তোমাদেরকে একটু বলি। প্রথমটা হলো আমার প্রপার নাউন। প্রপার নাউন জিনিস কি? একজন ব্যক্তি, একটা বস্তু বা একটা জায়গার নাম বোঝাবে। একজন, একজন। কমন নাউন কি? একজনের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে, ওই গোষ্ঠীর সকলকে যখন এক নামে ডাকবো সেটাকে আমরা কি নাউন বলবো? সেটাকে আমরা কমন নাউন বলবো। আর কালেকটিভ নাউন মানে কি? সকলকে না, অল্প কয়েকজনকে বা কিছু সংখ্যককে যখন এক জায়গায় করব, এক জায়গায় করে যে নামটা দিব সেটাকে আমরা কি নাউন বলবো? কালেকটিভ নাউন বলবো। আর ম্যাটেরিয়াল নাউন মানে কি? কোনো একটা বস্তু যে উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানটিকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। আর যেটাকে আমরা গুনি না, আমরা ওজন করি, সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। আর ফাইনালি কোনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো? যেটাকে দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু ফিল করতে হবে। দারিদ্রতা, পোভার্টি, হ্যাঁ, ফিল করার ব্যাপার। আমরা বলি ফ্রিডম, আমার ফ্রিডম দরকার। ফ্রিডম মানে কি? স্বাধীনতা। তোমরা কি স্বাধীনতা চোখে দেখো নাকি? সো এই ফ্রিডমটাও কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওর মধ্যে না, ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। ফ্রেন্ডশিপটা কি গলায় গলায় হাত দিয়ে চলা কি ফ্রেন্ডশিপ বলি? না, এটা অনুভব করার ব্যাপার। সো এইটাকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এই 5 প্রকার নাউন তোমাদেরকে ভালো করে জানতে হবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হলো পজিশন অফ নাউন। পজিশন অ্যান্ড ফাংশন অফ নাউন, এটা একটু মনে রাখবা, কারণ আর্টস ফ্যাকাল্টি এটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, পজিশন অফ নাউন মানে কোথায় কোথায় নাউনটা বসে। একটু যদি তোমাদেরকে বলি, 1 নম্বরে, হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ বলো। ওকে ভাই, তাহলে একটু ভালো করে শোনো। কে কথা বলবো? ওরা? আচ্ছা, তুমি একটু কথা বলো তো ভাই, শুনি একটু। আরেকবার কেউ একটু, আমরা মাইক টেস্ট করতেছি, দ্রুত বলো। সারি বলো তাড়াতাড়ি। ওকে ওকে, ঠিক আছে, ডান। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে আসছে, পরে পরে। হ্যাঁ, এখন আসো। পজিশন অফ নাউনটা আমি কেন পড়াচ্ছি? কারণ আর্টস ফ্যাকাল্টি এটা দিয়ে দেয়, এই জন্য আমি পজিশন অফ নাউনটা তোমাদেরকে দিব। একটু ভালো করে মনে রেখো, পজিশন অফ নাউনটা কি। মনে রাখবা, আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড বসে, সেই একটা ওয়ার্ডকে আমরা নাউন বলবো। এই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যদি থাকে, সেটা নাউন হবে। এ এন বি আর্টিকেল বলি না? এই আর্টিকেলের পরে ইফ ইউ গেট আ সিঙ্গেল ওয়ার্ড, ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। হ্যাঁ, একটু মনে রেখো। 2 নাম্বার, প্রিপজিশন। মনে রাখবে, তুমি যদি প্রিপজিশনের পরপরই একটা ওয়ার্ড পাও, মানে কোন একটা ওয়ার্ড পাও, সেই ওয়ার্ডটা কি হবে জানো? নাউন হবে, নাউন হবে। আর একটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা পরেই জানবো। তারপরে এখন জেনে নাও তোমরা পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলোকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলি? আই, মি, মাই। মাইটা পজেসিভ অ্যাডজেক্টিভ। দে, দেম, দিয়ার। দিয়ারটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কারণ প্রোনাউন আজকেই পড়াবো, আজকেই শিখতে পারবে। এখন জাস্ট মনে রাখো, পজেসিভ অ্যাডজেক্টিভের পরেও নাউন বসে। শুধু এইটুকু একটু মনে রেখো তোমরা, কারণ এটা আর্টস ফ্যাকাল্টি দিয়ে দিতে পারে। তাহলে আমরা কি শিখলাম? যদি কোনো জায়গায় আর্টিকেল পাই, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। প্রিপজিশনের পরেও যদি একটা ওয়ার্ড পাই, সেটা নাউন হবে। আর পজেসিভ অ্যাডজেক্টিভ, এটার পরেও যদি একটা ওয়ার্ড পাই, সেটা নাউন হবে। সো এই ছিল আমাদের নাউন নিয়ে যদি কোনো কথা বলি। সো নাউনের পার্টে আমি প্রথমে নাউনের যে ক্লাসিফিকেশন, 5টা ভাগ, সেই 5টা ভাগ নিয়ে কথা বলেছি। এরপরে নাউন কোথায় কোথায় বসতে পারে সেইগুলো নিয়ে কথা বলেছি। এখন আসো, প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন এসেছে ব্যাংকে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব, তোমাদের কাছ থেকে আনসার নিব। আর একটু কথা বলবো, তোমরা অনেকগুলো টপিক তো আজকে, এবং বিশ্বাস করো ভাই, ব্যাংকের বাইরে ইনশাল্লাহ কোনো টপিক আসবে না। এই টপিকগুলো থেকে যদি কোশ্চেন আসে, আমার এই শিট থেকেই আসবে। সো তোমরা আজকের ক্লাসটা একটু, তোমরা যারা ফেসবুকে আসো, তোমরা শেয়ার দিয়ে রাখতে পারো, এটা বেস্ট হবে। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ড কম্বাইন্ড অফিসারের পরীক্ষাটা দেয়, তাদেরকে মার্ক করতে পারো বা তাদেরকে ট্যাগ করতে পারো, যাতে তারা উপকৃত হয়। আমরা চাই, আমরা হিউজ মানুষের কাছে পৌঁছাইতে চাই। আল্লাহ রহিম রহমান যেন কবুল করে। আসো তাহলে 1 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব।
হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ভাই ক্যাটেলটা কোন ধরনের নাউন, কোন ক্লাসিফিকেশন, এটা তোমাদেরকে একটু বলতে হবে। ভেরি গুড। ক্যাটেল মানে কি জানো? গবাদি পশুর সমষ্টি, একটা দুইটা গবাদি পশু না। যখন আমরা গবাদি পশুর সমষ্টি বলি সেটাকে আমরা ক্যাটেল বলে থাকি। তাহলে এটা হলো কালেকটিভ নাউন, এটা হলো কালেকটিভ নাউন। ভেরি গুড। হোয়াট কাইন্ড অফ গার্ল? এই গার্ল কোন নাউন? গার্ল কিন্তু একজন না, সবাইকে বলতে হবে। যারা ফেসবুকে আছো তারাও কিন্তু তোমরা কমেন্টস করবে। গার্ল হলো কমন নাউন। একটু শোনো না, যখন আমি মেয়েদের নাম আলাদা আলাদা করে বলবো, যখন আমি বলবো প্রেমা, যখন আমি বলবো সুমাইয়া, যখন আমি বলবো জেরিন, এগুলো আলাদা আলাদা যখন নাম বলবো তখন কিন্তু প্রপার নাউন। হ্যাঁ দেখো, এতগুলো নাম থাকতে প্রেমা, জেরিন, এদের নাম কেন আসলো? আচ্ছা থাকে, এগুলো না বলি, একদিন ইনশাল্লাহ শোনাবো কেন এসেছে। এখন তোমরা শোনো, যখন আমি একটা একটা মেয়ের নাম আলাদা আলাদা বলবো তখন কিন্তু সেগুলা কি নাউন? সেগুলা হলো প্রপার নাউন। আর এই মেয়েদেরকে সারা পৃথিবীর সকল যে বাচ্চা মেয়েদেরকে আমরা কি বলি? গার্ল নামে ডাকি, তাই না? বা ওম্যান নামে ডাকি। এই যে সারা পৃথিবীর সকলকে যখন এক নামে, ওই জাতির সকলকে যখন এক নামে ডাকবো, সেটা হবে আমার কি নাউন? সেটা হবে কমন নাউন। সো গার্ল কি নাউন? কমন নাউন। আচ্ছা গার্ল যদি কমন নাউন হয়, বয় কি নাউন? কমন নাউন। আচ্ছা ম্যান কি নাউন? ম্যান 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 কি নাউন? কমন নাউন। ডক্টর কি নাউন? ডক্টর ডক্টর কি নাউন? কমন নাউন। ডক্টর, টিচার, টেবিল, চেয়ার, রিভার, কাউ, এগুলা কিন্তু কমন নাউন। মনে থাকে যেন। পেন, পেন, বুক, পেন, বুক, একজন বুক দেশে ম্যাটেরিয়াল নাউন। কানের পরে দেবো কিন্তু ভুল করলে এবার। পেন আর বুক এগুলা কি নাউন? কমন নাউন। যা দিছি এর বাইরে আসবে না, ঠাটা মুখস্থ করে ফেলবা ইনশাল্লাহ। এবার আসো 3 নাম্বার। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? এই কাইন্ডনেসটা কি নাউন? এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, হ্যাঁ, এটা একটা দোষের নাম, এটা একটা গুণের নাম, এটা একটা অবস্থার নাম। আর এটাকে ফিল করতে হয়, এটাকে দেখা যায় না। এই কাইন্ডনেসকে কি দেখা যায় চোখ দিয়ে? এটাকে কি স্পর্শ করা যায়? এটার রং কি লাল হয়? নো, সেগুলো ফিল করার বিষয়। এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসো 4 আর 5। হ্যাঁ বলো বোন। স্যার কমন নাউন যদি প্লুরাল হয় তাইলে এটা কোন ধরনের নাউন? আমি বুঝি না আপু। কমন নাউন যদি কমন নাউনই থাকবে, কমন নাউনই থাকবে, কমন নাউনই থাকবে। হ্যাঁ ওকে, এখন আসো তাহলে আমরা 4 নাম্বারটা যদি বলি। 4 নাম্বার কি বলতেছি একটু ভালো করে দেখো। প্লান্ট প্যারেন্টহুড, পরিকল্পিত যে আমাদের মানে পিতামাতাকে যে কি বলি এটাকে আমরা, যে সন্তানদেরকে আমরা যে লালন পালন করি। প্লান্ট প্যারেন্টহুড মে ডিসক্রাইব ইটসেলফ, এটাকে ডিসক্রাইব করে অ্যাজ আ হেলথ অর্গানাইজেশন। ভাই প্লান্ট পরিকল্পিত প্যারেন্টহুডকে এটা একটা হেলথ অর্গানাইজেশন হিসাবে ডিফাইন করা হয়ে থাকে। বাট ইন রিয়েল, কিন্তু বাস্তবে দেখা যায় ইট ইজ অ্যান আইডিওলজিক্যাল আউটফিট। ভাই শোনো না, আমরা যা শিখি আপনারা জানেন কিনা, বলা হয়ে থাকে ফ্যামিলি বা পরিবার ইজ দ্য বেস্ট এডুকেশন। হ্যাঁ, বেস্ট এডুকেশন সেক্টর। পরিবারকেই কিন্তু সবচেয়ে বেশি মানে বেস্ট এডুকেশন সেক্টর বলা হয়। মানুষ কেমন বিহেভ করবে এটা কিন্তু তার পরিবার থেকেই বেশি শিখে আসে। আমি যদি আমার মেয়ের সামনে ডাকি এই রিক্সাওয়ালা এদিকে আয়, আমার মেয়েও কিন্তু বড় হয়ে বলবে এই রিক্সাওয়ালা এদিকে আয়। কিন্তু আমি যদি বলি এই রিক্সাওয়ালা ভাই এদিকে আসেন, আমার মেয়েও কিন্তু বড় হয়ে বলবে এই রিক্সাওয়ালা ভাই বা রিক্সাওয়ালা আঙ্কেল, সে তার মতো ডিফাইন করবে। সো তুমি কেমন ব্যবহার করো এটা কিন্তু তোমার পরিবার অনেক অংশে কিন্তু এটা পরিবার থেকে আমরা শিখে আসি। এটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এই জন্য শিশুদের সামনে বা আমরা আমাদের ভালো ব্যবহারটা করার চেষ্টা করব সবার সাথে। সো এখন আসো এখানে আমরা ভুলটা দেখবো। আচ্ছা এটা হলো পিন পয়েন্ট ইরর। এরকম 4টা বা 5টা যদি অপশন থাকে এবং আন্ডারলাইন দিয়ে ABCD থাকে তখন তোমাকে ভুলটা বের করতে হয়। তার মানে এখানে ABCD 4টা অপশন আছে, এই 4টা অপশনের নিচে আন্ডারলাইন করা আছে। তোমাকে বের করতে হবে কোন অপশনে ভুল আছে। তোমরা কি কেউ বলতে পারবে কোন অপশনে ভুল আছে? আচ্ছা একটু ফেসবুকে দেখি, আমি শুধু আমার জুমে যারা আছে তাদের সাথে যুক্ত আছি, ওদের সাথে যুক্ত থাকার কথা, কিন্তু আজকে যেহেতু ফেসবুকে লাইভ যাচ্ছে ওদের সাথে একটু যুক্ত থাকি। আচ্ছা হাসিমুখ শুধু তুমি একানা, সামিয়া ইসলাম, ভেরি গুড। আমরা 4 নাম্বারে আছি, 4 নাম্বারের উত্তরটা করার চেষ্টা করবে দ্রুত দ্রুত। আচ্ছা ইয়েস, তোমরা ঠিকই বলেছো, আনসার হবে সি। হ্যাঁ আচ্ছা কেন? কারণ ইন এটা একটা প্রিপোজিশন, ভালো করে বুঝবে। আমরা বলেছিলাম প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। এখন রিয়েলটা কিন্তু নাউন না। নাউনটা কি একটু বলো না ভাই? নাউনটা কি? রিয়েলিটি। রিয়েলিটিটা হলো নাউন, আর রিয়েল এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। সো আমার পজিশনটা অ্যাডজেক্টিভের না, পজিশনটা নাউন। সো ইন রিয়েলিটি, এরপরে কমা দিব, এরপরে ইট ইজ অ্যান আইডিওলজিক্যাল আউটফিট। ওকে, কমা দিয়া ম্যান্ডেটরি না। এবার আসো 5 নাম্বার কোশ্চেনটা আমি একটু সলভ করবো। সো সারির আনসার হলো সি ফর চিটাগং। আচ্ছা আমি 5 নাম্বারটা কেউ মুখে আনসার করবে না প্লিজ, কমেন্টস করবে, কারণ আমি কমেন্টসটা দেখতে চাই। সবাই দেখো, মেনি অপিনিয়ন্স হ্যাভ বিন ভয়েসড
অনেক অপিনিয়ন কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে অন দ্য লাইকলি ইফেক্টিভ অব দ্য কম্পিউটার। ভাই কম্পিউটারের সম্ভাব্য কার্যকারিতা নিয়ে অনেক কথাবার্তাই কি উচ্চারিত হয়েছে। একটু দেখতে চাই দ্রুত, পাশের কোন অপশনটা ভুল আছে এটা একটু বের করতে হবে তোমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট। পাশের কোন অপশনটা ভুল আছে এটা বের করতে হবে। ওকে, আমি অলরেডি আনসার পেয়েছি। মুস্তাফিজুর আনসার করেছে, আচ্ছা রিয়া আনসার করছে, শাহ আনসার করছে। ওকে ওকে, সামিয়া, রিক্তা, এই স্মৃতি, একটু কমেন্ট রিকোয়েস্ট করবো তোমাদেরকে পাশের আনসারটা একটু দ্রুত করার জন্য। ভেরি গুড নাদিম, সালমা, আচ্ছা সালমান সুজন। ওকে ভেরি গুড ভেরি গুড। আমি মনে হয় ভালো কিছু স্টুডেন্টের সাথেই আছি এখন, তোমরা বেশ ভালো রেসপন্স করতেছো। আমি ইনশাল্লাহ ক্লাসটা নিয়ে অনেক ভালো লাগবে, এবং তুমি আজকের ক্লাসটা করো, অনেক কিছু জানতে পারবে ইনশাল্লাহ, এবং এর বাইরে কিছু লাগবে না। অনেস্টলি বলতেছি, ব্যাংকের পরীক্ষার আগে শুধু এইগুলাই পড়ে যাবা, কিচ্ছু দরকার নেই। জব দরকার তো তোমার, ইংলিশ শেখার দরকার নেই, জব দরকার। ওকে ফাইন, জব পাওয়াই দিলেই তো হয়েছে। আচ্ছা আসো, আমি যদি বলি 5 নাম্বারটা হলো আনসার সি ফর চিটাগং। একটু ভালো করে দেখবে। Many opinions have been voiced on the likely effective of the computer. আমি যদি তোমাদেরকে বলি, দেখো আর্টিকেল আছে দা, এরপরে অফ প্রিপোজিশন, মানে এটা আরেকটা অংশ। তাহলে আর্টিকেল আমি যদি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, একটু যদি এটা বলে দিই, একটু ভালো করে দেখো। আর্টিকেলের পরে তুমি যদি একটা ওয়ার্ড পাও, সেই ওয়ার্ডটা হয় নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড পাও, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড পাও, প্রথমটা অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। আর যদি 4টা ওয়ার্ড পাও, অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব ছাড়া কোনো কিছু বসতে পারে না। সো ভালো করে দেখো, আর্টিকেল এটার পরে তুমি যদি একটা ওয়ার্ড পাও সেটা হবে নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড পাও, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর যদি তিনটা ওয়ার্ড পাও, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে ফাইন। এখন তাই যদি হয়ে থাকে, এখন দেখো এখানে দা একটা আর্টিকেল, এই আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে একটু বলবা? অফ তো প্রিপোজিশন, তার মানে আরেকটা অংশ, তাহলে এখানে দুইটা ওয়ার্ড আছে। লাইকলি এটা হলো আমার অ্যাডজেক্টিভ, আর ইফেক্টিভ এটা কি হবে ভাই? নাউন হবে। এখন আমরা তো জানি ইফেক্টিভ এটা হলো অ্যাডজেক্টিভ, আর নাউন কোনটা? ইফেক্টিভনেস। আমরা সকলেই জানি EFFECTIVE, ইফেক্টিভ এটা অ্যাডজেক্টিভের বাংলাটা কি? কার্যকরী, কার্যকর, ইফেক্টিভ, ইট ইজ ইফেক্টিভ, এটা অনেক বেশি কার্যকর। হ্যাঁ, আর নাউনটা কি? ইফেক্টিভনেস। ইয়েস, ইফেক্টিভনেস এর বাংলাটা হলো কার্যকারিতা। এখন তোমরা বাংলাটা দেখো না, বলতেছে মেনি অপিনিয়ন্স হ্যাভ বিন ভয়েসড, অনেক কথাবার্তাই বলা হয়েছে অন দ্য লাইকলি ইফেক্টিভ অফ দ্য কম্পিউটার, কম্পিউটারের সম্ভাব্য কার্যকর বিষয়ে অনেক কথা বলা হয়েছে, নাকি কম্পিউটারের সম্ভাব্য কার্যকারিতার বিষয়ে অনেক কথা বলা হয়েছে? একটু বলো না কোনটা হবে? কার্যকারিতার বিষয়ে। সো তুমি বাংলা দিয়েও যদি করো, মিনিংটা যদি করো, সেটাও কিন্তু সেভাবেও কিন্তু আনসার করতে পারবে, এবং মিনিং অনুযায়ী করাটাই বেস্ট কিন্তু। তাহলে অন দ্য লাইকলি ইফেক্টিভনেস এটা মনে রেখো কিন্তু। সো কার্যকারিতা, সো ভুলটা হলো সি নাম্বার। আর লাইকলি এলওয়াই যোগ হইলেই কিন্তু অ্যাডভার্ব না, লাইকলি কিন্তু অ্যাডজেক্টিভ মনে রেখো। ওকে, সো আমাদের নাউনের মূল যে অংশটুকু ক্লাসিফিকেশন অ্যান্ড পজিশন নিয়ে, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের কোনো কিছু পড়তে হবে না, এর মধ্যেই আসবে। এইবার আমি দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো, যে টপিকটা থেকে আর্টস ফ্যাকাল্টিতে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, সো সেই টপিকটা একটু মাথায় রাখবে তোমরা। সেটা হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। ভাই এই পার্টটা ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যাংকে সাধারণত ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন হয় না, তবে আর্টস ফ্যাকাল্টি ওরা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করে, এই জন্য আমি কিন্তু ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন দিয়েছি, ক্লাসিফিকেশন নিয়ে একটু মানে আলোচনা করেছি। কিন্তু ব্যাংকে বেশি যে আলোচনা মানে কোশ্চেনটা হয়, সেটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই পার্টটা থেকে। সেই পার্টটা আপনাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। ভাই শব্দ শুনে আপনারা বুঝতে পারতেছেন যে সংজ্ঞাটা কি হইতে পারে। কাউন্টেবল নাউন মানে কি? যে নাউনকে গণনা করা যায়। যেমন আমার হাতে 5টা কলম আছে, আমি কি গণনা করতে পারবো না? সে এটা হলো আমার কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল মানে কি? যেটাকে গণনা করা যায় না। যেমন আমার এই রুমের মধ্যে কিন্তু কিছু পরিমাণ অক্সিজেন আছে, এই অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারি? না। এখন এই অক্সিজেন কয়টা অক্সিজেন আছে আমি গুনতে পারবো আমার এই রুমের মধ্যে? নো, এটা গোনা সম্ভব না। সো অক্সিজেনটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে আমরা কাউন্ট গণনা করতে পারি, আর আনকাউন্টেবল নাউন যে নাউনগুলোকে গণনা করা যায় না। এটা তো আমরা সকলেই জানি। যেমন কাউন্টেবল নাউন কলম, আমরা এখন আম খাচ্ছি, বাজার থেকে কয়টা আম কিনে নিয়ে গেলাম, এটা কিন্তু আমি গুনতে পারবো। কিন্তু বাজার থেকে যদি আমি চাউল কিনে নিয়ে যাই 2 কেজি, এটা কিন্তু গোনা সম্ভব না। সো চাউলটা হলো আনকাউন্টেবল নাউন।
এটা আমরা সকলেই বুঝি, কিন্তু ভাই কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা আমরা মনে করি কাউন্টেবল, কিন্তু ইংরেজরা এটাকে আনকাউন্টেবল হিসাবে গণনা করে গেছে। সেই জন্য আপনাকে আনকাউন্টেবলই এটা চিন্তা করতে হবে, যেহেতু ইংরেজদের ভাষা এটা, ইংরেজরা যেহেতু বলেছে এই ওয়ার্ডগুলোকে আপনারা আনকাউন্টেবল বলবেন, সো ওইগুলো তোমাদেরকে আনকাউন্টেবলই ধরে নিতে হবে। ওই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়, সো সেই জায়গাগুলো আমরা একটু দেখে নিব। আসো তাহলে, সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন, কিছু কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আছে যেগুলো আমরা ভুল করি, সেই ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে একটু জানাই দিব, ভালো করে মনে রাখবে। প্রথমটা সবাই মনে রেখো, অ্যাডভাইস। অ্যাডভাইস কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা ইম্পর্টেন্ট না কিন্তু আমি জানাই রাখলাম, ইম্পর্টেন্টগুলো আমি বলে দিব। সো অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। অনেকে আবার অ্যাডভাইসের সাথে ডিসিশনকে ঘুলাই ফেলে, কারণ একটা কোশ্চেন এসেছিল এই ডিসিশন, এটা কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, মনে রেখো কিন্তু এটা। ওকে, সো অ্যাডভাইস খুবই ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলোকে সার্কেল করব। অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। ভাই হোমওয়ার্ক, এটাও আনকাউন্টেবল নাউন, হোমওয়ার্ক ইম্পর্টেন্ট। ওয়ার্কও আনকাউন্টেবল নাউন। নিউজ আনকাউন্টেবল নাউন। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, খুবই ইম্পর্টেন্ট। ইনফরমেশন, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তোমার মনে হইতে পারে ভাই আমি তো 5টা ইনফরমেশন পাইছি, গুণা যাচ্ছে, কিন্তু না, ইংরেজরা এটাকে আনকাউন্টেবল হিসাবে ডিফাইন করেছে। সিনারি আনকাউন্টেবল নাউন। ট্রাফিক আনকাউন্টেবল নাউন। মানি, তুমি তো গুনতে পারো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, কিন্তু তারপরেও মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। পারমিশন আনকাউন্টেবল নাউন। প্রোগ্রেস আনকাউন্টেবল নাউন, ইম্পর্টেন্ট না। পোয়েট্রি আনকাউন্টেবল নাউন। পোভার্টি আনকাউন্টেবল নাউন। জুয়েলারি আনকাউন্টেবল নাউন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। কারেজ মিউজিক কর্ন আনকাউন্টেবল নাউন। ভাইরে ভালো করে বুঝো, কর্ন মানে শস্য দানা, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তোমরা অনেকে ভুলে যাও। ক্রপ, ভাই ক্রপ কিন্তু কাউন্টেবল নাউন। ক্রপ যে শস্য, এটা কিন্তু কাউন্টেবল। ক্রপ মানে কি, ধান, গম, এক একটা প্রজাতি, এই কয় প্রজাতির আমরা চাষ করি এটা কিন্তু বের করা যাবে, কিন্তু কয়টা ধান আমি চাষ করি এটা বের করা যাবে না। এই জন্য কর্ন আনকাউন্টেবল নাউন, কিন্তু ক্রপ এটা কিন্তু কাউন্টেবল নাউন। যাই হোক, আমি তোমাদেরকে বলতেছি, সবাই আমার সাথে বলবে, আনকাউন্টেবল নাউন মানে কি, যেটাকে গণনা করা যায় না, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন আছে। আমার সাথে সবাই একবার করে মুখে মনে মনে বলো। 1 নাম্বার হলো হোমওয়ার্ক। 2 নাম্বার হলো ওয়ার্ক, এগুলো আনকাউন্টেবল নাউন। 3 নাম্বার হলো মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। 4 নাম্বার হলো ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন। এগুলো যেন মনে থাকে, বিশেষ করে ইনফরমেশন, মানি, ওয়ার্ক, নিউজ, এগুলা হলো আনকাউন্টেবল নাউন। এখন ভাই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এই দুইটার মধ্যে না কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমার জানা দরকার, পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখেন না প্লিজ, আর ভুলবেন না। হ্যাঁ, কি বৈশিষ্ট্য একটু শোনেন। আচ্ছা, আমি যদি একটু বলি, কাউন্টেবল নাউন মাত্র 4টা বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্য প্লিজ মনে রাখবেন। 1 নাম্বার বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, আপনারা শোনেন। আনকাউন্টেবল নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আপনি বলতে পারবেন না এই ইনফরমেশন আনকাউন্টেবল নাউন না, আপনি বলতে পারবেন না অ্যান ইনফরমেশন বা কি সেটাই হোক, অ্যান ইনফরমেশন, এটা বলতে পারবেন না আপনারা। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। হ্যাঁ, এখন বসতে পারে যদি নির্দিষ্ট করে বুঝায়। যেমন আমি, যদিও এটা নিয়ে আসা দরকার নেই, তারপরে একটু বলি। যেমন যদি বলি দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ নট ক্লিয়ার, ওই পুকুরের পানি পরিষ্কার না, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে কিন্তু দা ইউজ হচ্ছে, কিন্তু আপনি শুধু বলতে পারবেন না দ্য ওয়াটার, এটা বলা যাবে না। আপনি বলতে পারবেন না এ ওয়াটার, আপনি বলতে পারবেন না অ্যান ওয়াটার, হ্যাঁ, এটা বলা যাবে না। তাহলে 1 নাম্বার কি শিখলাম, আনকাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে না, আর কাউন্টেবল নাউনের আগে কি আর্টিকেল বসতে পারে। ওকে, 2 নাম্বার, আনকাউন্টেবল নাউন এর আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আপনি বলতে পারবেন না টু ইনফরমেশন, এটা বলা যাবে না, কিন্তু কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। 3 নাম্বার, আনকাউন্টেবল নাউন এর সাথে এস বাই এস যোগ করা যায় না, কিন্তু কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ করা যায়। আপনি কোনোদিন বলতে পারবেন না ইনফরমেশনস, এটা আনকাউন্টেবল নাউন, এর সাথে কোনোদিন এস বলতে পারবেন না। ভাই এই 3টা একটু বলো না প্লিজ, আমি যে 3টা বললাম কেউ একজন পড়ে শোনাও। প্রথমটা কি, আনকাউন্টেবল নাউন এর পূর্বে কি বসবে না, আর্টিকেল বসে না। 2 নাম্বার, আনকাউন্টেবল নাউন এর পূর্বে কি বসে না, সংখ্যাবাচক শব্দও বসে না। আর 3 নাম্বার, আনকাউন্টেবল নাউনের সাথে কোনোদিন কি হয় না, এস বা ইএস যুক্ত হবে না। এটা একটু মনে রেখো, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসবে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস হবে না, আর কাউন্টেবল সবের উল্টা সবগুলা হবে। হ্যাঁ, আর ফাইনাল যেটা মনে রাখবা সেটা হলো
আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেবে, আর কাউন্টেবল নাউন সিঙ্গুলারও নিতে পারে প্লুরালও নিতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেয়। আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেয়, সেটা একটু আমরা মনে রাখবো। প্রথমটা, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। 2 নাম্বার, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না। 2 নাম্বার, কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। 3 নাম্বার, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না, কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। 4 নাম্বার, আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেয়, আর কাউন্টেবল নাউন সিঙ্গুলারও নিতে পারে প্লুরালও নিতে পারে। মনে থাকে জানো। আমি ডিরেক্টলি কোশ্চেনে চলে গেলাম। আসেন এখান থেকে কি কোশ্চেন পরীক্ষায় এসেছে সেটা একটু আপনাদেরকে আমি দেখাইতে চাই। 1 নাম্বার, ইভেন চিলড্রেন ইন এলিমেন্টারি স্কুল, এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকেও আর অ্যাসাইন্ড হোমওয়ার্ক, তাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়ে থাকে। বলতেছে এমনকি প্রাইমারি স্টুডেন্টদেরকেও বাংলাদেশে হোমওয়ার্ক দেওয়া হয়ে থাকে। আপনারা বলেন ভুল কোন জায়গায়? দ্রুত বলতে হবে, ভুল কোন জায়গায়? ভেরি গুড। আপনাদের মনে আছে কি না, হোমওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই এস বসে না, এই জন্য আমাকে শুধু হোমওয়ার্ক বলতে হবে। এই যে দেখেন যে 3টা আমরা জানলাম, সেই 3টা থেকেই কিন্তু এখানে আনসার এসেছে। এবার আসুন 2 নাম্বার, সাম এনসাইক্লোপিডিয়াস, এনসাইক্লোপিডিয়া মানে কি? বিশ্বকোষ। কিছু কিছু বিশ্বকোষগুলাতে ডিল উইথ, কিছু কিছু বিশ্বকোষ ডিল করে স্পেসিফিক ফিল্ডস, স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করে, সাচ অ্যাজ মিউজিক অর ফিলোসফি। উদাহরণস্বরূপ শুধু মিউজিকের ওপরে ইনসাইক্লোপিডিয়া থাকতে পারে, শুধু ফিলোসফির ওপরে ইনসাইক্লোপিডিয়া থাকতে পারে। অ্যান্ড প্রোভাইড, এবং ওই ইনসাইক্লোপিডিয়াগুলা প্রোভাইড করে ইনফরমেশনস, তথ্য প্রোভাইড করে অনলি অন সাবজেক্ট, ওই সাবজেক্টের উপরে কি করে? তথ্য প্রোভাইড করে থাকে। ওকে, সে একটু বলেন না আপনারা এই জায়গায় ভুলটা কোন জায়গায়? ভেরি গুড। আমরা সকলেই জানি ইনফরমেশন হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস বসে না, এই জন্য ডি নাম্বারে আমরা কি বলবো? অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন, প্রোভাইড ইনফরমেশন। ওকে, আমি কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল আপনাদেরকে বুঝাইতে পেরেছি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথমে নাউন পড়েছি, মানে নাউনের ক্লাসিফিকেশন পড়েছি, নাউনের পজিশন পড়েছি। দ্বিতীয়ত আমরা কাউন্টেবল নাউন পড়লাম, আমরা আনকাউন্টেবল নাউন পড়লাম। এবার 3 নাম্বারে এসে আমরা ডিটারমিনারটা একটু দেখব, ভালো করে বুঝবেন। আমরা সকলেই জানি ডিটারমিনার নাউনের আগে বসে নাউনের নির্দিষ্টতা যাচাই করে। হ্যাঁ, ওকে, একটু দেখে আসি আমি। ফারজানা, ওকে ওকে ওকে। আচ্ছা, একটু তোমাদেরকে একটু বলে নি ভাই, আবারও বলতেছি, আমাদের শুধুমাত্র কম্বাইন্ড অফিসার যে পরীক্ষাটা, এই আগামী মাসে 4 তারিখে পরীক্ষা না? পরীক্ষা কবে? আগামী মাসের ওকে, আগামী মাসের 4 তারিখে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে যাতে আল্লাহর মানে আমরা যতটুকু চেষ্টা করি আপনারা যাতে ভালো করতে পারেন, যাতে খুব কম পরিশ্রমে আপনারা যাতে পরীক্ষাতে টিকতে পারেন, কারণ অনেক বড় একটা সার্কুলার। সো এই জন্যই আমরা কম্বাইন্ড অফিসারের জন্য একটা ক্র্যাশ কোর্স প্রোগ্রাম রান করেছি, যেটা আজকে ক্লাস শুরু হলো। ক্লিয়ার? এই ক্র্যাশ প্রোগ্রামে আপনারা মাত্র 1250 টাকা ফি নির্ধারণ করা হয়েছে, এবং যারা টার্নিং পয়েন্টের কোনো ব্যাচের সাথে যুক্ত আছে তাদের জন্য মাত্র 1050 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আপনাদের হাতে যে এখনো 18 দিন সময় আছে, এই 18 দিন আপনারা কি কি পড়বেন, কি কি পড়বেন না, কোন জায়গায় বেশি গুরুত্ব দেবেন, কোন জায়গায় কম গুরুত্ব দেবেন, এই সকল বিষয়গুলো দেখানোর জন্য আমরা দিয়েছি। এবং শুধু আমাদের শীটগুলো পড়ে যাবেন, অন্য কোনো কিছু না। সো ওইগুলোর জন্যই আমরা মোটামুটি এই কোর্সটাকে রান করেছি। আপনাদেরকে বলবো আপনারা বেশ ভালো একটা সার্ভিস পাবেন। আপনারা যে ফিটা দিচ্ছেন, এই ফিতে আপনারা বেস্ট একটা মানে আমরা ইনশাল্লাহ আউটপুট আপনাদেরকে দিতে পারবো। ক্লিয়ার? সো যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না থাকে, নির্দ্বিধায় আপনারা একটা ক্র্যাশ কোর্স করে নেবেন। তবে যদি কেউ 23 সাল ভিত্তিক প্রস্তুতি নেন, তাকে এটা দরকার নেই। যারা আগামী মাসে 4 তারিখে পরীক্ষা দেবেন, তাদের জন্য আমি এটা বলবো, এই কোর্সে আমি আপনাদেরকে আহ্বান জানাবো। ওকে, আসেন তাহলে আমরা ডিটারমিনার নিয়ে একটু কথা বলি ভাই। ডিটারমিনার হলো 3 প্রকার। ডিটারমিনার কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কাউন্টেবল ডিটারমিনার, একটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার, একটা হলো ডুয়েল ডিটারমিনার। শোনেন না, কাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? যেগুলা কাউন্টেবল নাউনের আগে বসে। আচ্ছা, আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? যেগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসবে। আর ডুয়েল ডিটারমিনার কোনগুলা? ওরা দুধে ভাতে, কাউন্টেবল নাউনেরও আগে বসতে পারে, আনকাউন্টেবল নাউনেরও আগে বসতে পারে। এই 3টা মনে রাখবেন। তাহলে কাউন্টেবল ডিটারমিনার, আপনারা একটু বলেন না ভাই, কাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? কাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। আচ্ছা, আনকাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? বলেন না দ্রুত।
আনকাউন্টেবল নাউনের আগে বসে। আর ডুয়েল ডিটারমিনার এরা কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। এখন আমরা আপনাদেরকে শীটটা দিয়েছিলাম, মানে আমাদের রেগুলার ব্যাচের কথা বলতেছি, ওখানে অনেক কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কিন্তু আমি লিখে দিয়েছিলাম, কারণ আপনাকে জানতে হবে আমাদের ওটা তো আমাদের বেসিক ক্লাসগুলা, তাই না? সো ওখানে আমি আপনাদের সকল কাউন্টেবল নাউন সকল আনকাউন্টেবল নাউন আমি দিয়েছিলাম। কিন্তু আজকে দেখেন আমি আপনাদের শীটে শুধুমাত্র এই কয়টা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দিয়েছি, কারণ কি এগুলা ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি 100টা কোশ্চেন আসে তাহলে 98-99 কোশ্চেনটাই এগুলার মধ্যে থাকবে, আর একটা কোশ্চেন এগুলার বাইরে যায়। সেই জন্য এখন পরীক্ষার আগে আপনাদের ওগুলা পড়ার দরকার নেই, শুধু এইগুলা একটু মনে রাখবেন। ওকে, সো আপনারা জানলেন কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার, এবং কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগে যেগুলো বসতে পারে সেগুলোকে আমরা ডুয়েল ডিটারমিনার জানি। এখন কোনগুলা কাউন্টেবল ডিটারমিনার একটু জানা দরকার, কোনগুলো আনকাউন্টেবল ডিটারমিনার জানা দরকার, কোনগুলো ডুয়েল ডিটারমিনার এগুলো একটু জানা দরকার। সেগুলো আমি একটু জানাবো, তবে সব পড়বেন না, আমি যেগুলো দিয়েছি শুধু সেগুলাই, এর বাইরে প্লিজ একটা ওয়ার্ডও পড়বেন না। আসেন আমরা জেনে নিই কোনগুলোকে আমরা কাউন্টেবল ডিটারমিনার বলি। ফিউ, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসবে। আ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলা হলো ভাই কাউন্টেবল ডিটারমিনার। তার মানে এইগুলা কাউন্টেবল নাউনের আগে বসবে। সবাই একসাথে আমার সাথে বলতে হবে, ফিউ, তাড়াতাড়ি বলেন না, শব্দ হোক, আমি চাই শব্দ হোক। ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, 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 এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলা শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসবে। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম ইনফরমেশন যেন কি নাউন একটু বলেন না ভাই। আনকাউন্টেবল নাউন ভাই রে, ইনফরমেশন যদি আনকাউন্টেবল নাউন হয় এর আগে কি আমি বলতে পারবো আ ফিউ ইনফরমেশন? এটা কি বলা সম্ভব? নো, কারণ আ ফিউ এটা হলো কাউন্টেবল ডিটারমিনার। আমরা তো জানি কাউন্টেবল ডিটারমিনার কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসতে পারে না, এই জন্য এটা ভুল, আমাকে আ ফিউ বলা যাবে না। সো এই যে আ ফিউ এগুলো কার আগে বসবে? এগুলো কাউন্টেবল নাউনের আগে বসবে। এখন অনেকে ভুল করে যে স্যার মানে জিজ্ঞাসা থাকে আ ফিউ, দা ফিউ আর ফিউ এগুলোর মধ্যে পার্থক্য কি? ভাই ফিউ মানে কি জানেন? একদমই নেই। ধরেন আপনার কাছে 1 লাখ টাকা আছে আর আমার কাছে 10 টাকা বা 5 টাকা আছে, সেটা হলো ফিউ, সেটা হলো ফিউ। আর আ ফিউ মানে কি? আছে তবে কি মানে অত মানে কিছু পরিমাণ আছে, কিছু পরিমাণ আছে। ধরেন ওর কাছে 1 লাখ টাকা আছে, আমার কাছে 1000 টাকা আছে, সেটাকে আমরা আ ফিউ বলবো, সেটাকে আমরা আ ফিউ বলবো। তাহলে ফিউ মানে কি? মনে করেন একদমই নেই, ওর কাছে 1 লাখ টাকা আছে, আমার কাছে 1 টাকা আছে, এটা হলো ফিউ। আ ফিউ মানে কি? আছে তবে সেটা খুব বেশি না, ওর কাছে 1 লাখ টাকা আছে, আমার কাছে 100 টাকা আছে, সেটা হবে আ ফিউ। আর দা ফিউ মানে কি? অল্প কিন্তু নির্দিষ্ট পরিমাণ, অল্প কিন্তু নির্দিষ্ট পরিমাণ, এটাকে দা ফিউ বলবো। আচ্ছা, এটা বড় বিষয় না। বড় বিষয় কি? এই যে ওয়ার্ডগুলো আমরা জানলাম, ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলা আমরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসাবো, এগুলা কোনোদিনই আনকাউন্টেবল নাউনের আগে বসাইতে পারবো না। এবার আসেন a list of uncountable determiner। এতক্ষণ তো আমরা কাউন্টেবল জানলাম, এবার কিছু কিছু আনকাউন্টেবল ডিটারমিনার আছে, সেগুলো আমরা একটু জেনে নিব। শোনেন সবাই, মাছ এটা কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনার, লিটিল আনকাউন্টেবল ডিটারমিনার, আ লিটিল, দা লিটিল, লেস, লিস্ট, অ্যান অ্যামাউন্ট অফ, শুধু এইগুলা জানবে। তাহলে কি শিখবো আমরা? মাছ, মেনি যেমন কাউন্টেবল, মাছটা হলো আনকাউন্টেবল। ফিউ যেমন কাউন্টেবল, লিটিল এটা হলো আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? লিটিল, আ লিটিল, দা লিটিল, লেস, লিস্ট, আর এটা কি? মাছ। আর এটা কি লিখেছি? অ্যান অ্যামাউন্ট অফ, এগুলা হলো আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এই যে আনকাউন্টেবল ডিটারমিনার, এগুলা কি কাউন্টেবল ডিটারমিনারের আগে বসাইতে পারবেন? কথা বলেন না কেন? এটা পারবো না। এবার আসেন ডুয়েল ডিটারমিনার কোনগুলা, জাস্ট অল্প কয়েকটা মনে রাখবেন। সাম, এগুলা কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। সাম, অল, আ লট অফ, লটস অফ, এই 4টা মনে রাখবেন। সাম, অল, আ লট অফ, লটস অফ, এগুলো কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। সো ভেরি সিম্পল ভাই, একদমই মানে প্যারা নেওয়ার কিছু নেই। ডিটারমিনার 3 প্রকার: আনকাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার, ডুয়েল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসবে, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসানো যাবে না। কোনগুলোকে কাউন্টেবল ডিটারমিনার বলবো? ফিউ, আ ফিউ, দি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, এ নাম্বার অফ, দি নাম্বার অফ। আর আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? লিটিল, লেস, আ লিটিল, দা লিটিল, এরপরে কি আছে? মাছ।
আর একটা কি আছে অ্যান অ্যামাউন্ট অফ। আর ডুয়েল ডিটারমিনার কোনগুলো? কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগেই বসে। সেগুলো কি সাম আর অল, এই দুইটা মনে রেখেন, সাম অল। কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবলের আগেও বসতে পারে। ওকে, আর কথা নেই। এখন আসেন তাহলে, এখান থেকে না ব্যাংকে কোশ্চেনটা বেশি আসে, এই জন্য একটু প্র্যাকটিসও বেশি দিয়েছি। সো ডিটারমিনার থেকে ব্যাংকে কোন কোন টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে সেইগুলো আমরা একটু সলভ করব, দেখি আমরা পারি কি না। ওকে, ডুয়েল ডিটারমিনারের সুসময়ের বন্ধু, ইয়েস, ওকে, সামিয়া ইসলাম, ভেরি গুড। তোমরা যারা ফেসবুকে আসো মাঝে মাঝে একটু কমেন্টস করবে। হ্যাঁ, আবারও বললাম, যারা সিনিয়র অফিস কম্বাইন্ড অফিসারের প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু ট্যাগ করে দিও, কারণ ক্লাসটা হয়তো বা তাদের উপকারে আসতে পারে। আসো তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেন পড়বো। আমরা ডিটারমিনার পার্ট জেনেছি, এখন ডিটারমিনার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে সেগুলো আমরা একটু সলভ করব। ক্লিয়ার বিষয়টা? ওকে ওকে, রাধিকা অলরেডি আনসার করে ফেলছে, দ্যাটস গ্রেট রাধিকা। আর যারা ফেসবুকে আছে একটু আনসার করবে। আসো আমরা 1 নাম্বার শুনি। এমপ্লয়িজ উইথ লেস পার্সোনাল প্রবলেমস, বলতেছে এমপ্লয়িজ যে সকল কর্মকর্তাদের বা কর্মচারীদের উইথ লেস পার্সোনাল প্রবলেম, কম পরিমাণ ব্যক্তিগত সমস্যা থাকে, আর লাইকলি টু বি মোর প্রোডাক্টিভ, তারা বেশি উৎপাদনশীল হয়ে থাকে, তারা বেশি কার্যকরী হয়ে থাকে। দ্যাট মিনস তোমার যদি ব্যক্তিগত অনেক সমস্যা থাকে, তুমি কি অফিসে গিয়ে মনোযোগ দিতে পারবা? নো। তাই বলতে চাচ্ছে যে সকল এমপ্লয়ীদের কম পরিমাণ ব্যক্তিগত সমস্যা আছে তারা বেশি প্রোডাক্টিভ হয়ে থাকে। তাড়াতাড়ি বলো, ভুলটা কোন জায়গায়? ভুলটা কোন জায়গায়? 1 নাম্বার। আচ্ছা, কেন ভুল এখানে একটু বলো না, কেন লেসের পরিবর্তে কি হবে তাই বলো আগে। লেসের পরিবর্তে, ওকে, লেসের পরিবর্তে তুমি ফিউয়ার দিতে চাচ্ছ, কেন দিচ্ছ ভাই একটু বলো না, কেন দিতে চাচ্ছ? প্রবলেম হচ্ছে নন কাউন্টেবল না। ভেরি গুড, যে স্যার প্রবলেমস এটা হলো কাউন্টেবল নাউন, প্রবলেমসটা হলো কাউন্টেবল নাউন। আর আমরা তো সকলেই জানি কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার হবে, আর লেসটা তো আনকাউন্টেবল ডিটারমিনার, এই জন্য এটাকে কাউন্টেবল ডিটারমিনার করব। সো লেসের পরিবর্তে কি হবে? ফিউয়ার হবে। ভেরি গুড, লেসের পরিবর্তে ফিউয়ার হবে। ভেরি গুড। এবার আসো 2 নাম্বার কি বলতেছে একটু ভালো করে শোনো। দ্য জেনারেল রিপোর্টেড দ্যাট, ওই জেনারেল রিপোর্ট করেছিল যে অ্যাজ আ রিজাল্ট অফ ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন, আর্থিক সংকীর্ণতার কারণে, আর্থিক সীমাবদ্ধতার কারণে, লেস সোলজার্স উড বি সেন্ট, কম পরিমাণ সৈনিক পাঠানো হবে অন পিস কিপিং মিশন দিস ইয়ার, এবছর শান্তিরক্ষা মিশনে কম পরিমাণ সোলজার পাঠানো হবে। তাহলে ওই পুলিশের অফিসার বলেছিল আর্থিক সংকটের কারণে এবছর শান্তি মিশনে কম পরিমাণ সৈনিক পাঠানো হবে। ওকে, ভেরি গুড, একটু দেখতে চাই। আচ্ছা, অন্যরা কেন আনসার করতেছে না? তানভীর, ভেরি গুড, তুমি আনসার করেছো, ভেরি গুড। আচ্ছা, সুমন হুসাইন, দ্রুত আনসার করতে হবে তো। রাধিকা, ভেরি গুড। সামিয়া, ভেরি গুড। ওকে, হ্যাঁ, আমার এদিকে দেখি আমার স্টুডেন্টরা কি করতেছে। ও নাইস নাইস। এই মুসাদ্দেক, তোমার কিন্তু নাকের একেবারে কিন্তু, মুসাদ্দেক বলতেছে যে ডি নাম্বার ভুল। এই ডি নাম্বারে ভুল নাকি মুসাদ্দেক? ওকে, হ্যাঁ, মনীষা ভেরি গুড, মোস্তাফিজুর ঠিক আছে, কঙ্কন ঠিক আছে, আব্দুল্লাহ ঠিক আছে, সুজন ঠিক আছে, ইমরান ঠিক আছে, ভেরি গুড। এই সোলজার সেটা কাউন্টেবল নাউন না, আর কাউন্টেবল নাউনের আগে কি করতে হবে? কাউন্টেবল ডিটারমিনার বসাইতে হবে। এই জন্য লেসের পরিবর্তে আমাকে কি করতে হবে ভাই? ফিউয়ার নিতে হবে। লেসের পরিবর্তে ফিউয়ার নিতে হবে। ক্লিয়ার? ওকে, সো ডিটারমিনার আমরা এখন আরো অনেক, কারণ ডিটারমিনার থেকে বেশি কোশ্চেন আসে, এই জন্য আমি বেশি প্র্যাকটিস দিয়েছি। ওকে, আপনাকে বুঝতে হবে যে আমাদের এই যে মানে প্রস্তুতিটা নিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র কম্বাইন্ড অফিসারকে কেন্দ্র করে। সামনে 4 তারিখে যে পরীক্ষা, আগামী মাসের কম্বাইন্ড অফিসার 2022 সাল ভিত্তিক, ওই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু এই কোশ্চেনগুলো। সো যে পার্টটা থেকে বেশি আসবে সে আসার সম্ভাবনা, সেই পার্টে কিন্তু আমরা প্র্যাকটিসটা বেশি করব। ওকে, 3 নাম্বার। হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট, এই তোমার পকেটে কি পরিমাণ টাকা আছে? ইয়েস, মানি কিন্তু, এই মানি কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার। সো মেনি হলো কাউন্টেবল ডিটারমিনার, মাছ হবে, ফিউ হলো কাউন্টেবল ডিটারমিনার, আর সাম তো ডুয়েল ডিটারমিনার। ওকে, সো মাছ হবে এখানে। আই ডিডন্ট হ্যাভ ড্যাশ লাগেজ, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ লাগেজ নেই, জাস্ট 2 স্মল ব্যাগস, কেবলমাত্র 2টা স্মল ব্যাগ আছে। এখন বলেন লাগেজ কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। লাগেজ কিন্তু আনকাউন্টেবল নাউন। ওকে, ফিউ না হয়ে ফিউয়ার কেন হলো না স্যার? তিনা, কোনটার কথা বলতেছো? ত্রিনা, ফিউ না হয়ে ফিউয়ার কেন হলো না? ও, কোনটার কথা বললো? আগেরটার কথা নাকি? ফিউ না হয়ে, আচ্ছা আমি হয়তো জানি না, তুমি কোশ্চেন নাম্বার দিয়ে বলবে, হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে তোমাদেরকে। ওকে, সো আই ডিডন্ট হ্যাভ মাচ লাগেজ, কারণ লাগেজ কিন্তু আনকাউন্টেবল নাউন। এবার আসেন 5 নাম্বার কি বলতেছে, টাপ আছে কিন্তু। উই টেক ডিসিশনস,
আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম বেসড অন সাম ইনফরমেশনস। ভাই কিছু ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমরা ডিসিশন নিয়েছিলাম। তোমাদের কি মনে আছে কিনা? ইনফরমেশন কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। ভাই ইনফরমেশন যদি আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ করা যাবে? তাহলে যেগুলার সাথে এস বাই এস যোগ আছে সেগুলো বাদ দিয়ে দিব। তাহলে ইনফরমেশনস বাদ, এটাও বাদ, এটাও বাদ। তার মানে এ বাদ, সি বাদ, ডি বাদ। আনসার হবে বি ফর বাংলাদেশ। উই টেক আওয়ার ডিসিশন। নো নো নো, আমি কি বলছিলাম? বারবার একটা কথা বলছিলাম, প্রথমে ডিসিশন কাউন্টেবল নাউন, এই অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, কিন্তু ডিসিশন কিন্তু কাউন্টেবল নাউন। পরীক্ষায় এসেছিল, এই জন্য আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। ওকে, সো ডিসিশন কাউন্টেবল, এই জন্য আর্টিকেল বসেছে। ডিসিশন যদি আনকাউন্টেবল হতো এর আগে আর্টিকেল বসতে পারতো না। ভেরি গুড, বি নাম্বার। এবার আসো 6 নাম্বার। উই হ্যাড ড্যাশ অ্যাপ্লিকেন্টস। আমাদের কাছে না কম পরিমাণ চাকরি প্রার্থী আছে দিস ইয়ার দেন উই হ্যাড লাস্ট ইয়ার। গত বছরের চেয়ে এই বছর অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম, গত বছরের থেকে এই বছর অ্যাপ্লিকেন্ট। এখন ভাই অ্যাপ্লিকেন্টস কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউন হইলে কাউন্টেবল ডিটারমিনার। ইয়েস, ফিউয়ার হবে এখানে, ফিউয়ার হলো কাউন্টেবল ডিটারমিনার। ওকে, দ্রুত আসবো। আচ্ছা, 7 নাম্বারটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বিআইবিএম বা আইবিএ কোশ্চেন করে, আর্টস ফ্যাকাল্টি দেওয়ার সম্ভাবনা কম, কারণ এটা ঢাকা ভার্সিটি সি ইউনিটে আসছে, আইবিএর বিবিএতে আসছে, আইবিএর এমবিএতে আসছে, বিআইবিএম 3-4 জায়গায় পরীক্ষায় দিয়েছে। সো একটু দেখো 7 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ একটু জেনে নিও। আচ্ছা, আগে বলো ইনফরমেশন কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আর কিছু জানার দরকার নেই, এখন কোশ্চেনের মিনিংটা ভালো করে বুঝো। আমি এ নাম্বার অপশন দিয়ে পড়তেছি। A little information is currently available. কম পরিমাণ তথ্য অ্যাভেইলেবল আছে টু রিসার্চার্স, গবেষকদের কাছে, অ্যান্ড ফিজিশিয়ানদের কাছে, হু স্টাডি ইন্ডিজিনিয়াস লাইফ অফ বাংলাদেশ, যারা বাংলাদেশের আদিবাসীদের নিয়ে গবেষণা করতেছে, ওই সকল ফিজিশিয়ান এবং গবেষকদের কাছে কম পরিমাণ তথ্য অ্যাভেইলেবল আছে। এখন আগে আসো, ওয়েট, ইনফরমেশন কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তাহলে ইনফরমেশন যদি আনকাউন্টেবল হয় তাহলে তার আগে আনকাউন্টেবল ডিটারমিনার হবে। আমি কি ফিউ হবে না লিটিল হবে? তাই বলো আগে, ফিউ হবে না লিটিল হবে? লিটিল, কারণ ফিউটা হলো কাউন্টেবল ডিটারমিনার, লিটিল হলো আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এ ফিউ ডি ফিউ বাদ। এখন আমি এ নাম্বার নিব না বি নাম্বার নিব? এখন আসো, লিটিল মানে কি? একদমই নেই, একদমই নেই। আর আলিটিল মানে কি? আছে, তবে সেটা কম। এখন যারা একটা গবেষণা দল, ওদের কাছে কি একদমই কোনো তথ্য থাকবে না, নাকি তথ্য আছে তবে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল? কোনটা হবে? অপ্রতুল। তার মানে কি এখানে লিটিল ইনফরমেশনের থেকে লিটিল ইনফরমেশন নেওয়াটা বেশি যুক্তিসঙ্গত। ওকে, এক এক বইয়ে এক এক রকম উত্তর আছে। চোখ কান বন্ধ করে আমার কথা মনে করে আল্লাহর নাম নিয়ে এ নাম্বার দিয়ে দিবা, 100তে 100 উত্তর হবে। হ্যাঁ, কারণ বাজারে অনেক বইয়ে আনসার কিন্তু বি নাম্বার দেওয়া আছে, বি নম্বর না এ নাম্বারটা উত্তর হবে। হ্যাঁ, এ নাম্বারও দেওয়া আছে অনেক বইয়ে। ওকে, এবার আসো 8 নাম্বার কি বলতেছে? only a few crops can be grown on arid land. অ্যারিড ল্যান্ড মানে কি? শুকনা জমি। শুকনা জমিতে অল্প পরিমাণ কি জন্মে? ফসল জন্মে। তোরা শুকনা জমিতে কি জন্মে? বাদাম জন্মে, তরমুজ জন্মে, আলু জন্মে। ওখানে কিন্তু তেমন ধান পাট জন্মে না, মানে অল্প পরিমাণ ফসল জন্মে। এখন তোমাদের মনে আছে কিনা আমি শুরুতে বলছিলাম ক্রপ আর কর্ন নিয়ে কথা বলতেছিলাম। কর্ন হলো আনকাউন্টেবল, কিন্তু ক্রপস এটা কিন্তু কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। সো ক্রপস এটা কাউন্টেবল নাউন। তাহলে আনসার লিটিলটা বাদ দিব, লিটিলটা বাদ দিব। এবার বলো অনলি আ ফিউ ক্রপস না অনলি ফিউ ক্রপ, কোনটা হবে বলো? only a few crops can be grown. হ্যাঁ, কারণ একেবারেই জন্মে তা না, জন্মে কিন্তু সেটা কি? কম পরিমাণ জন্মায়। ওকে, কম পরিমাণ, খুবই কম। এবার 9 নাম্বার ড্রেসেস। আচ্ছা, এটা একটু তোমাদেরকে বলি, কারণ এটা বিআইবিএম দেয় বেশি, আর্টস ফ্যাকাল্টি দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারপরেও তোমাদেরকে যে ক্রাশ ব্যাচটা, এটা তো শুধু আমাদের একটার পরীক্ষার কথা চিন্তা করলেই হবে না। আমি এমনভাবে তৈরি করেছি, ইনশাল্লাহ যে কোনো পরীক্ষার আগে তোমরা শুধু আমার শীটটা দেখে যাবা, ইনশাল্লাহ দেখবা গ্রামারে তোমরা 100% কমন পাবা ইনশাল্লাহ। ওকে, এখন আসো একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটা হলো আমরা সকলেই জানি THIS দিস আর THESE দিস, আর একটা হলো দ্যাট, আর একটা হলো দোজ। আমরা সকলেই জানি দিস এটা হলো প্রেজেন্টে, এই দুইটা প্রেজেন্টে, আর এই দুইটা হলো পাস্টে। দিস মানে সিঙ্গুলার
আর দিস মানে প্লুরাল, দ্যাট মানে সিঙ্গুলার, দোজ মানে প্লুরাল, দিস মানে এই আর দ্যাট মানে ওই, দিস মানে এইগুলা, দোজ মানে ওইগুলা। এই নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এখন একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হলো কাইন্ড অথবা টাইপ, কাইন্ড অথবা টাইপ প্লাস কি জানো ভাই, প্লাস সিঙ্গুলার নাউন। আরেকটা মনে রাখবা, কাইন্ডস অথবা টাইপস, এটা কখন হবে? এটার পরে হবে প্লুরাল নাউন। প্লুরাল কি বলেছি ভাই? প্লুরাল নাউন। তার মানে তুমি কাইন্ড লিখবা না কাইন্ডস লিখবা, তুমি টাইপ লিখবা না টাইপস লিখবা, এটা ডিপেন্ড করবে কার উপরে জানো? পরের নাউনের পরে। পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে হবে কাইন্ড, পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে হবে কাইন্ডস, তাহলে হবে টাইপস। আমি বুঝাইতে পেরেছি কিনা তাড়াতাড়ি বলো। ওকে, এখন এই জায়গায় কি, আচ্ছা এইবার এর আগে যদি আমি দিস বসাইতে চাই, আমি কি এই দিস বসাবো না এই দিস বসাবো? তাই বলো, এই জায়গায় কোন দিস বসাবো? কথা বলে না, তাড়াতাড়ি বলো। আমি দিস কাইন্ড অফ, আমি দিস কাইন্ড অফ শার্ট, আমি এখন দিস বসাবো এই জায়গায়। ইয়েস, THIS, ভেরি গুড। এটা কি সিঙ্গুলার না? এই তোমরা তো জানো না, এটা কি সিঙ্গুলার না? আর এই দুইটা কি? এই দুইটা প্লুরাল। ওকে, তাহলে এখানে দিস অথবা দ্যাট বসাবো, আর এখানে বসাবো দিস অথবা দোজ। ক্লিয়ার বিষয়টা ভাই? সো এখানে দিস অথবা দ্যাট বসবে, আর এখানে কি বসবে ভাই? THAC, দিস অথবা THOAC, দোজ। ভেরি গুড। ফেসবুকে সামিয়া ইসলাম সুন্দর করে লিখে দিয়েছে, ভেরি গুড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন আনসার করবো 9 নাম্বারটা। এটা আমি মুছে ফেলতেছি তোমাদের উত্তর করার সুবিধার্থে। ওকে, 9 নাম্বার আনসার করো। ড্রেসেস অফ দোজ কাইন্ড আর নট লাইকড বাই ইয়াং উইমেন। ইয়াং উইমেনরা ওই কাইন্ডের, হ্যাঁ আমরা একবারে আনসার করে ফেলি। কি হবে? কোন জায়গায় ভুল বলো না তাড়াতাড়ি। ইয়েস, কাইন্ড। কেন ভুল? সবাই দেখো, দোজ প্লুরাল আছে, আর প্লুরাল আছে, ড্রেসেস প্লুরাল আছে, তাহলে এখানে কাইন্ডের পরিবর্তে কি হবে? আমার কাইন্ডস হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমরা 3টা পার্ট শেষ করে ফেলেছি। প্রথমটা নাউনের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অ্যান্ড পজিশন, দ্বিতীয়টা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, আর 3 নাম্বারটা পড়িয়েছি তোমাদের ডিটারমিনার। আমাদের হয়ে গেল। এইবার আমি 4 নাম্বার টপিক নাম্বার নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। তার আগে একটু বলি, তোমরা ক্লাসটা সত্যি বুঝতে পারতেছো কিনা? ক্লাসটা বুঝতে, আমি আবারও বলি, হয়তো একটু প্রেশার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের করার কিছু নেই, বাধ্য হয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ হলো আমাদেরকে তো এটা ক্রাশ ব্যাচ, এখানে তো ধৈর্য নিয়ে কাজ করতে হয়। অনেকগুলো গ্রামার একদিনে শেখাবো, অনেকগুলো টপিক, যেমন শুধু নাউন নিয়ে তোমাদের একটা ক্লাস নিছি, তাই না? কিন্তু এখানে আমরা একদিনে বেশি শিখাই। ওকে, যারা ফেসবুকে আছো তোমরা একটু যদি বলো যে ক্লাসটা তোমাদের কাছে খুব বেশি টাফ মনে হচ্ছে কিনা, বা তোমাদের কোনো সাজেশন আছে কিনা একটু বলবে। এখন আসলে আমরা নাম্বার নিয়ে কথা বলবো। ভাই, নাম্বার আর জেন্ডার আমরা তোমাদেরকে অ্যাভয়েড করতে বলি, কিন্তু আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করলে কোনো কথা নেই, নাম্বার জেন্ডার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার জেন্ডার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক। সেই জন্য নাম্বার জেন্ডারটা ভালো করে পড়বে। এখন নাম্বার জেন্ডার তো অনেক বড় চ্যাপ্টার, বই খুললে মাথা নষ্ট। একদমই বই খুলো না প্লিজ, শুধু আমার শীটটা পড়ো। আমি শীটে একদম কম দিয়েছি, একদম কম। সেইগুলো পড়লেই ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, অনেক ইফেক্টিভ ক্লাস স্যার, থ্যাংক ইউ। ওকে মাই ডিয়ার, তাহলে এখন আসো নাম্বার জিনিসটা কি সেটা একটু বলি। ভাই, নাম্বার মানে সংখ্যা। এখন কি সংখ্যা একটা হইতে পারে, আবার একের অধিক হইতে পারে। একটা সংখ্যাকে আমরা সিঙ্গুলার বলি, আর একের অধিক সংখ্যাকে আমরা প্লুরাল বলি, তাই না? এখন তাহলে এইটা আমরা সকলেই তো বুঝি। ম্যাঙ্গো বা ম্যাঙ্গো এটা সিঙ্গুলার, ম্যাঙ্গোস এটা প্লুরাল, এটা তো কোনো ঝামেলা হওয়ার কথা না। কিন্তু ভাই, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা সিঙ্গুলার না প্লুরাল আমাদের মাথা কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন দেখো, মেমোরেন্ডা, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু প্লুরাল। আমরা অনেকে মনে করি মেমোরেন্ডা সিঙ্গুলার। এই জন্য কিছু কিছু কনফিউজিং ওয়ার্ড পরীক্ষায় আসে, যাতে তোমরা বুঝতে পারো না এটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। সেই কনফিউজিং ওয়ার্ডগুলা আমি একটু তোমাদেরকে জানাই দিব, ভালো করে মনে রাখবে। শুরুতেই আসো, যেগুলো আমি দিয়েছি এর বাইরে কোনো কিছু পড়বে না, শুধু এগুলাই পড়ে যাবে। আমি একটু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, মনে রাখবে। ভাই, শিপ আর ডিয়ার এরা নিজেরাই সিঙ্গুলার নিজেরাই প্লুরাল, নিজেরাই সিঙ্গুলার নিজেরাই প্লুরাল। তার মানে কি, শিপ ভেড়া সিঙ্গুলার, আবার দেখো ওই শিপই প্লুরাল, এখানে কিন্তু এস বাই এস যোগ হবে না। ওকে, ডিয়ার মানে হরিণ সিঙ্গুলার, আবার ডিয়ার মানে কিন্তু প্লুরাল। তাহলে আমি কি বলতে পারবো 5 ডিয়ার্স? ধর আমি বললাম এই যে 5 ডিয়ার্স, কি বলতে পারবো আমি ভাই? না শুধু ডিয়ার বলতে হবে?
5 শুধু ডিয়ার বলতে হবে। ওকে, আবার এ ডিয়ার এটাও কিন্তু ঠিক আছে। সো ডিয়ার সিঙ্গুলারও যা প্লুরালও তাই, ভালো করে বুঝবে। অ্যাজেন্ডাম, ডাম টাম সিঙ্গুলার, আর অ্যাজেন্ডা এটা হলো প্লুরাল। অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার, অ্যাপেন্ডিসেস প্লুরাল। ভাই অনেকে বারবার পরীক্ষা এসেছে, ডেটাম এটা কিন্তু সিঙ্গুলার, এর প্লুরাল কি জানো? ডেটা, ডেটা। ইরাটা এটা কিন্তু প্লুরাল, এর সিঙ্গুলার কি? ইরাটাম। এ ভাই শোনো না, ফর্মুলা এটা সিঙ্গুলার, এর প্লুরাল কি জানো? ফর্মুলি, এটা প্লুরাল। হাইপোথেসিস সিঙ্গুলার, হাইপোথেসিস এসিএস প্লুরাল। লোকাস, লুসি, এই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে মিডিয়ামটা। ভাই মিডিয়াম হলো সিঙ্গুলার, মিডিয়াম হলো সিঙ্গুলার, এর প্লুরাল কোনটা? মিডিয়া। মেমোরেন্ডাম সিঙ্গুলার, এর প্লুরাল মেমোরেন্ডা। ফিনোমিনন, ফিনোমিনা। ওকে, আর জাস্ট কয়টা আছে? জাস্ট এগুলা পড়লেই হবে, এর বাইরে কোনো কিছু পড়বা না। রেফারেন্ডাম, গণভোট, রেফারেন্ডা, এটা কিন্তু সিঙ্গুলার, এটা হলো সিঙ্গুলার, আর এই অংশটা হলো প্লুরাল, এই অংশটা হলো প্লুরাল। সো ওয়েসিস সিঙ্গুলার, ওয়েসেস প্লুরাল। রেফারেন্ডাম, ডাম ডাম টাম সিঙ্গুলার, রেফারেন্ডা প্লুরাল। অ্যালামনাস, অ্যালামনি। ক্রাইটেরিয়ন ইম্পর্টেন্ট, ক্রাইটেরিয়া এটা প্লুরাল কিন্তু ক্রাইটেরিয়ার, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার। ফোকাস, ফোসি। ওকে, লাউস, উকুনগুলা একবার এসেছিল এই বিসিএস, এই জন্য আমি দিয়েছি, ব্যাংকে আসার সম্ভাবনা কম। লাউস, লাইস। এই অক্স হলো সিঙ্গুলার, অক্সেন প্লুরাল। রেডিয়াস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। রেডিয়াস সিঙ্গুলার, এর প্লুরাল হবে রেডি, আর এ ডি ডাবল আই। ভেরি গুড। সিলেবাস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। সিলেবাস, সিলাবি, সিলাবি হলো প্লুরাল। থেসিস, থেসেস, বুড়ো, বুড়োস। এই যেগুলা দিয়েছি এগুলা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় আসলে এখান থেকেই তোমরা পাবা। বইতে তো প্রায় 150 আছে, 150 আমি মাত্র 17টা দিয়েছি, এই 17টা একটু পারবো আমরা ইনশাল্লাহ, মাথায় রাখবো, এর বাইরে পরীক্ষা আসবে না। তাহলে আসো এই নাম্বার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে সেটা আমরা একটু সলভ করব। ফাইন্ড দ্য ইরর ইন দ্য সেন্টেন্স, নিচের সেন্টেন্সে ইররটা তোমাকে বের করতে হবে, ভালো করে দেখো। দ্য অফিস মেমোরেন্ডা অর সার্কুলেটেড, অফিস মেমোরেন্ডা সার্কুলেট করা হয়েছিল, বাট নোবডি রেসপন্ডেন্ট, কিন্তু কেউ না তেমন সাড়া দেয়নি। হেন্স, এই কারণে, ফিউ সাপ্লাইস ওয়ার অর্ডার্ড, এই কারণে আমরা কম পরিমাণ সাপ্লাইস অর্ডার করেছিলাম। তাহলে অফিস মেমোরেন্ডা সার্কুলেট করা হয়েছিল কিন্তু কেউই তেমন সাড়া দেয়নি, এই কারণে আমরা কম পরিমাণ অর্ডার করেছিলাম। ভাইরে তোমাদের মনে আছে কিনা এই ওয়াজটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোনটা? মেমোরেন্ডা, মেমোরেন্ডা হলো সাবজেক্ট। এখন ভাই মেমোরেন্ডা যেহেতু প্লুরাল, তাহলে কি এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে। সো এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, এখন আসো তাহলে আমরা 2 নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম, নিচের কোনটা সিঙ্গুলারে আছে? যে বলতে পারবা কোনটা সিঙ্গুলারে আছে? রেডিয়াস, রেডিয়াসটা হলো সিঙ্গুলার, এর প্লুরাল কোনটা? এর প্লুরাল হলো রেডি। আর ফর্মুলি, এটা প্লুরাল, এর সিঙ্গুলার কোনটা? ফর্মুলা। এজেন্ডা, এটা প্লুরাল, এর সিঙ্গুলার কোনটা? এজেন্ডাম। যেহেতু আমার সিঙ্গুলার চাইছে, সিঙ্গুলারটা আছে রেডিয়াস। 3 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম, নিচের কোনটা প্লুরালে আছে সেটা তোমরা বলো, কোনটা প্লুরালে? এই প্লুরাল কোনটা? মিডিয়া। ভেরি গুড। মিডিয়ামটা সিঙ্গুলার, মিডিয়াটা হলো প্লুরাল, মিডিয়াটা হলো প্লুরাল। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ডিয়ার, তোমাদের মনে আছে কিনা? ডিয়ার সিঙ্গুলারও যা প্লুরালও তাই, তাহলে আনসার কি হবে? ডি ফর ঢাকা। 5 নাম্বার, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ডাইস, ভাই ডাইসের সিঙ্গুলার হলো ডাই, ডাই ডাইস, ডাই ডাইস। ভেরি গুড। যারা ফেসবুকে আসো তোমরা একটু কমেন্টস করো, হ্যাঁ? ডাই ডাইস। 6 নাম্বার, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনি, অ্যালামনির সিঙ্গুলার কোনটা? দ্রুত বলো। অ্যালামনাস। ভেরি গুড, ভেরি গুড। ওকে আসো 7 নাম্বার, এটা কিন্তু কৃষি ব্যাংকের সিনিয়র অফিসারের কোশ্চেন, হ্যাঁ আসতে পারে, আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্লুরাল ফর্ম অফ বাফেলো, ভাই নিচের কোনটা বাফেলোর প্লুরাল ফর্ম নয়? বাফেলোকে 3 ভাবে প্লুরাল করা যায়। বাফেলো, কথা শোনো, বাফেলোকে 3 ভাবে প্লুরাল করা যায়। বাফেলো নিজেই প্লুরাল, বাফেলোর সাথে এস যোগ করে প্লুরাল করা যায়, বাফেলোর সাথে ইএস যোগ করে প্লুরাল করা যায়। বাফেলোর সাথে এস যোগ করে প্লুরাল করা যায়, বাফেলোর সাথে ইএস যোগ করেও প্লুরাল করা যায়। তাহলে বাফেলোর সাথে এস ঠিক আছে, বাফেলোর ঠিক আছে, বাফেলোর সাথে ইএস ঠিক আছে, তাহলে কোন ভাবে প্লুরাল করা যাবে না? এ, এ নাম্বারটা ডাবল এস দিয়ে কখনো প্লুরাল করা যায় না, তাহলে এ নাম্বারটাই আনসার। ওকে, এবার আসে 8 নাম্বার, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। 5 ডিয়ার্স
and 10 sheep are grazing in the field. 5টা হরিণ এবং 10টা ভেড়া মাঠে ঘাস খাচ্ছে। এখন ভাই মনে আছে কিনা ডিয়ার শিপ এরা নিজেরাই সিঙ্গুলার নিজেরাই প্লুরাল, এদের সাথে এস বাই এস যোগ করা যাবে না। সো ডিয়ার্স এটা হবে না, ডিয়ার্স হবে না, এরপর ডিয়ার্স হবে না, তাহলে এ আর ডি বাদ। 5 ডিয়ার 10 শিপ এস হবে না, আনসার হবে সি নাম্বার। 5 ডিয়ার এন্ড 10 শিপ আর গ্রেজিং। আচ্ছা খুবই কমন একটা কোশ্চেন, এটা প্রাইমারিতে 2-3 বার আসছে, হ্যাঁ, সো এই জন্য আমি দিয়ে দিয়েছি আপনাদের এখানে। দ্য কারেক্ট প্লুরাল, ও এটা না, এটা না, অ্যাডমিনিস্ট্রার কি এটা নাই, ও ওটা আসে না, ও সরি ওটা তো জেন্ডারের মধ্যে। আচ্ছা একটা কনফিউজিং, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তারপরে একটু দিয়ে দিয়েছি পরীক্ষায় এসেছে বলে প্রিভিয়াস, এটা ব্যাংকে আসে নাই, নন ব্যাংকের কোশ্চেন। দ্য কারেক্ট প্লুরাল অফ অ্যাডভাইস, অ্যাডভাইসের প্লুরাল কি তাই বলেন দ্রুত। Yes, advice uncountable noun. এই আমি তোমাদের একটু বলে দিই, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, এস বাই এস যোগ করা যায় না। যেমন দেখো ইনফরমেশন, হ্যাঁ তোমাদেরকে বোঝানোর জন্য, ইনফরমেশন এটা হলো আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনকে আমরা এস বাই এস যোগ করতে পারি না, এখানে আমরা ইনফরমেশন এস দিতে পারবো না। এটাকে প্লুরাল করি কিভাবে, তার আগে একটা আমরা ওয়ার্ড বসাই, যেমন টাইপস অফ ইনফরমেশন, পিসেস অফ ইনফরমেশন। হ্যাঁ শুধু ইনফরমেশনকে আমরা কখনো প্লুরাল করতে পারবো না, আমরা প্লুরাল করব কিভাবে, এর আগে একটা আমি কিনে আসবো, একটা ওয়ার্ড বা ফ্রেজ যোগ করে আমি প্লুরাল বসাবো। যেমন দেখো 2 পিসেস, এভাবে লিখতে পারি 2 পিসেস, PICES, 2 পিসেস অফ ইনফরমেশন, 2 টাইপস অফ ইনফরমেশন, 2 কাইন্ডস অফ ইনফরমেশন। তাহলে ইনফরমেশনের সাথে তুমি কিছু করতে পারবা না, এর আগে তোমরা নিয়ে আসতে পারো, এটা ফ্রেজ নিয়ে আসতে পারো। ওকে, সো অ্যাডভাইসের নো প্লুরাল, ভেরি গুড। সো আমাদের এখন নাম্বারটা হয়ে গেল। এখন আমরা পরে যে টপিকটা পড়বো সেটা হলো জেন্ডার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আর্টস ফ্যাকাল্টির জন্য। অন্য ফ্যাকাল্টিতে আমরা এত গুরুত্ব দিই না, কিন্তু আর্টস ফ্যাকাল্টিতে একটু গুরুত্ব পাবে। নাম্বার জেন্ডার ভালো করে পড়ে রাখবে, কিন্তু এক্সট্রা একটুও পড়বে না, আমি যা দিয়েছি শুধু তাই পড়বে, এর বেশি পড়ার দরকার নেই। তোমাদের ইংলিশ শেখা দরকার নেই, জব পাওয়া দরকার, এটা মাথায় রেখেও। জব ইনশাল্লাহ আমার শীট পড়লেই হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো ভাই, বলো বলো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ যাও 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 বলো। হ্যাঁ বলো কি মুখে বলো, বলো মুখে বলো। না না এস, আমরা এস দিয়ে করি, এস দিয়ে করি ভাইয়া, কোনো সমস্যা নেই। কখনো কখনো দেখা যাচ্ছে স্যার দিতে পারো, থাকতে পারে একই ওয়ার্ড, একই ওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হবে হবে, দেখো তুমি একটু মেরিয়ামে দেখে নাও, মেরিয়ামে দেখবা, হ্যাঁ বটতলার ডিকশনারিতে না, মেরিয়ামে যদি থাকে তাহলে মনে করবা পারফেক্ট, বা অক্সফোর্ড, অক্সফোর্ডের থেকে মেরিয়ামটা এখন বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ ওকে মাই ডিয়ার, এখন তাইলে আমরা চলে আসি কোন জায়গায় যেন, হ্যাঁ আমরা জেন্ডার নিয়ে কথা বলতেছিলাম। থাকতে পারে ভাই বুরেক্স, হ্যাঁ শুনেছি, নন মনে হচ্ছে, হ্যাঁ নন মনে হচ্ছে। আচ্ছা ইয়েতে আছে তো, তুমি একটু দেখে নিও, দেখে আমাদেরকে একটু জানাও। আচ্ছা আমরা এখন যেটা বলতে গিয়েছিলাম, আর্টস ফ্যাকাল্টি না, ওদের কোশ্চেনের ধরনটা একটু ভিন্ন, অন্যদের মতো না। এবং তোমরা কিন্তু আর্টস ফ্যাকাল্টি যদি কোশ্চেন করে এতে খুশি হওয়ার কথা, কারণ তো লাস্ট পরীক্ষাতেই দেখেছো এখানে কাটমার্ক কিন্তু অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, কারণ কি কোশ্চেনগুলো বেশ সহজ থাকে। কিন্তু এর আগে আর্টস ফ্যাকাল্টি যেটা করতো, বাংলা প্রচণ্ড কঠিন করতো, 25টার মধ্যে 5-7-এর বেশি কেউই পাইতো না। কিন্তু এইবার দেখলাম বাংলাও সহজ করেছে, যেহেতু একটা পরীক্ষা নিয়েছে এবং তারা বাংলা কিন্তু সহজ করবে। তবে যে কাজটা করতে পারে, ম্যাথ এবং ইংলিশের মানটা আরেকটু কঠিন করতে পারে, কারণ এটা একটু বেশি সহজ হয়ে গিয়েছে লাস্ট পরীক্ষাতে। হ্যাঁ ইংলিশটা তাও আমি বলবো কিছুটা স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু ম্যাথটা যেন বেশি বাচ্চা ম্যাথ হয়ে গিয়েছে। হ্যাঁ সো যেটা বলতে গিয়েছিলাম, তোমরা এইবার কিন্তু ইংলিশটা একটু ভিন্ন আসতে পারে। ভিন্ন মানে কি, ওদের যে গতানুগতিক সহজ লেভেলটা, সেই লেভেল থেকে আরেকটু টাফ হইতে পারে। সো এই জন্য বলবো একটু তোমরা জেনে শুনে প্রস্তুতি নিবে ইনশাল্লাহ। যেভাবে আমাদের মানে মোটামুটি তোমাদের 6টা শিট দিব আমি গ্রামারের ওপরে, 6টা না 5টা শিট দিব, 6টা ক্লাস নিব। এই শিটের বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। এই শিটগুলো একটু ভালো করে পড়ো, ব্যাংকে যে ডিপার্টমেন্টই কোশ্চেন করুক না কেন, আমি মানে তোমরাও তো পরীক্ষা দাও, হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পারবে যে হাইলি আমি আশাবাদী, যে কনফিডেন্ট যে এর বাইরে কোনো কিছু আসবে না। এটা একটু ভালো করে পড়ো ইনশাল্লাহ। এরপরে তুমি যদি পড়তে চাও পড়তে পারো, কিন্তু আমার এগুলো তোমাদের ফরজে আইন মুখস্থ করতে হবে। এরপরে ফরজে কিফিয়া তুমি যা আছে সেগুলো তোমার মতো পড়তে পারো। ওকে আসো তাহলে জেন্ডার, বলো বোন।
শীটগুলো যদি একসাথে দিয়ে দিতেন পিডিএফ তাহলে আমরা বের করে নিতাম। বোন মানে এগুলো ক্লাসের আগে দিলে একটু সমস্যা হয়। না, আমি তো আগেই দিব, আমরা 1-2 দিন আগেই দিব, কিন্তু হয়েছে কি আজকে তো ঈদে কোনো রকম ক্লাস যে নিব, কিন্তু আমরা দেখলাম যদি এখন ক্লাস না নিই আমরা শেষ করতে পারবো না, এই জন্যই আমাদেরকে বাধ্য হয়ে ক্লাস নিতে হয়েছে। আর এখন আমাদের টাইপিস্ট ম্যান কেউ এখন আসে নাই, তারা সবাই হলো আগামী পরশু দিন আসবে, শনিবার থেকে আমাদের শুরু। সো শনিবারে তোমাদেরকে আমরা, রবিবারে আমরা সব দিয়ে দিতে পারবো, এবং তোমাদের তো ভোকাপ শিটও কিন্তু আমি দিব। সো ভোকাপ শিটগুলোও আমরা সোমবারে তোমাদেরকে দিয়ে দিব, রবিবারেই পাবা, সোমবার না। ক্লিয়ার বোন? স্যার ক্লাস কি এটার মধ্যে? আপু এই টাইমটা ফিক্সড বলা যাবে না, এখন আমরা বিকালে নিব, কারণ এখন যেহেতু ফ্রি আছি। সো রবিবার শনিবার পর্যন্ত বিকালেই থাকবে, কারণ এখন ঈদের ছুটিতে আছি। এরপরে তো আমার এখন পোস্টিং হলো নড়াইল, আমি নড়াইলের শাখা ব্যবস্থা মানে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে এখন দায়িত্ব পালন করতেছি। সো আমি আবার রবিবারে চলে যাব, আবার আগামী শুক্রবারে আমার সাথে তোমার দেখা হবে, নেক্সট ফ্রাইডে স্যাটারডে। হ্যাঁ, ওকে মাই ডিয়ার। সো আসো তাহলে আমরা এই শনিবার পর্যন্ত কয়টা ক্লাস হচ্ছে? আজকে কি বার? বুধবার না? বুধ বৃহস্পতি শুক্র শনি 4টা ক্লাস আমার হয়ে যাচ্ছে। এরপরে আবার পরে শুক্র শনি আর 2টা ক্লাস নিয়ে নিব, 6টা। হ্যাঁ, এরপরে শুক্র শনি তোমাদের তো আগামী মাসে 4 তারিখে পরীক্ষা, তাহলে আমি 3টা শুক্র শনি পাচ্ছি, তারপরে শুক্র শনিতে আমি আরো 2টা ভোকাবুলারির উপরে ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, এই মোট আমি 7টা বা 8টা ক্লাস নেওয়ার ইচ্ছা আমার। ওকে, তোমাদের ইয়েতে কয়টা দেওয়া, তোমাদের রুটিনে কয়টা দেওয়া? মানে আমরা তো তোমাদেরকে 7টা দেবো, আমার ইচ্ছা আছে 8টা নেওয়ার। হ্যাঁ, একটা বেশি নিয়ে নিব। ওকে, আসো তাহলে আমরা এখন আমরা জেন্ডার পার্টটা শেষ করে ফেলি। আচ্ছা একটু দেখো ভাই, আমরা সকলে জানি জেন্ডার 4 প্রকার। জেন্ডার মানে কি? লিঙ্গ, বলি না, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয় লিঙ্গ। আমরা বাংলায় যেটা পড়েছিলাম বাংলা ব্যাকরণে, ইংলিশেও তাই আছে। ম্যাসকিউলিন মানে পুরুষবাচক, হ্যাঁ, পুংলিঙ্গ। এরপরে ফেমিনিন, এটার মানে হলো স্ত্রীলিঙ্গ। নিউট্রাল বলি না, সেটাকে কি বলি আমরা? ক্লিবলিঙ্গ বা বস্তুবাচক যেটাকে আমরা বলে থাকি। আরেকটা কি? কমনটাকে কি বলি আমরা? কমন, যেটা আর কি পুরুষও না মহিলাও না, হ্যাঁ, যেমন সেটাকে আমরা কি কমন, যেটাকে জেন্ডার আর কি। হ্যাঁ, কমন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। জেন্ডার মূলত 4 প্রকার। এই প্রকারভেদ নিয়ে আমাদের মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা হলো পুরুষবাচক এবং স্ত্রীবাচক, এইটা পার্ট থেকে বেশি আসে। কোশ্চেনে যদি আসে এই পুরুষবাচককে স্ত্রীবাচক করতে বলে, ওই স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক পুংলিঙ্গ করতে বলে, এইটাই পরীক্ষায় বেশি আসে। এই জন্য আমি যে কয়টা অনেকগুলো দেখবা বইয়ে আছে, এত পড়ার দরকার নেই, জাস্ট যেগুলো পরীক্ষায় বারংবার আসে আমি সেইগুলো তোমাদেরকে উপস্থাপন করেছি, তোমাদের শিটে দিয়ে দিয়েছি। সো এগুলো আমরা একবার সবাই একসাথে পড়ি, হ্যাঁ, আমাদের একত্রে হয়ে যাক। ওকে, দেখো বয় বা ল্যাড, ল্যাড মানে কিন্তু বালক, পরীক্ষা অনেকবার এসেছে। বয় বা ল্যাড এটাকে আমরা ম্যাসকিউলিন বা পুংলিঙ্গ বলে থাকি। এর স্ত্রীলিঙ্গ কি ভাই? গার্ল অথবা ল্যাস, ল্যাস মানে কিন্তু বালিকা, এর স্ত্রীলিঙ্গ। বয় বা ল্যাড এর স্ত্রীলিঙ্গ হবে গার্ল বা ল্যাস। ভাই অক্স বা বুল এটা হলো পুংলিঙ্গ, কাউ গাভী স্ত্রীলিঙ্গ। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেলিয়ন বা হর্স মানে কি? পুরুষ ঘোড়া যেটাকে আমরা বলি। স্টেলিয়ন বা হর্স এর স্ত্রীলিঙ্গ কি? মেয়ার। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বেশি বেশি মুখস্থ রাখবা। ডগ, বিচ, ডগ মানে কুকুর, বিচ মানে কুকুরি। ড্রেক পাতিহাঁস, ডাক পাতি হাসি। হর্স ঘোড়া, মেয়ার, এই যে আমরা পড়েছি তো, স্টেলিয়ন হর্স 2বার চলে এসেছে, কারণ পরীক্ষায় বারবার আসে তো। ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ। মেইড বা স্পিনস্টার, এই স্পিনস্টারটা কিন্তু পরীক্ষায় আসে, কুমারী স্ত্রীলিঙ্গ, ব্যাচেলরের স্ত্রীলিঙ্গ। ড্রোন খুবই ইম্পর্টেন্ট ভাই, ড্রোন মানে হলো পুরুষ মৌমাছি। আর বি, বি মানে হলো মহিলা মৌমাছি, স্ত্রী মৌমাছি, বি। সো ড্রোন, বি মনে রেখো, ড্রোন হলো পুরুষবাচক আর বি হলো স্ত্রীবাচক। মঙ্ক, মঙ্ক নান সন্ন্যাসী। র্যাম বা এভার ভেরি। উইজার্ড খুবই ইম্পর্টেন্ট। উইজার্ড, উইজার্ড মানে কি? জাদুকর। আর উইস হান্টার একটা ভালো মুভি আর কি। উইস মানে জাদুকরি। হ্যাঁ, ওকে, এবার আসো উইডোয়ার, উইডো মানে বিধবা, আর উইডোয়ার মানে পুরুষ বিধবা যেটাকে বলো। ফক্স, ভিক্সেন পরীক্ষায় আসে মাঝে মাঝে। কল্ট, ফিলি, ফিলি মানে কিন্তু ঘটকি আসে। স্ট্যাগ খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাগ মানে কি ভাই? পুরুষ হরিণ। স্ট্যাগ মানে মৃগ, পুরুষ হরিণ। আর হিন্ড মানে মৃগী, মানে মহিলা হরিণ আসে কিন্তু। অথর, অথরেস। গ্যান্ডার, গুজ। ব্রাইড গ্রুম মানে বর, আর ব্রাইড মানে কনে। টেইলর, সেমিস্টার বা সেমিস্ট্রিস। টেইলর হলো পুরুষবাচক আর সেমিস্ট্রিস কি ভাই? মহিলাবাচক। এগুলো একটু মনে রাখবে, কয়েকটা বেশি ইম্পর্টেন্ট যেগুলো বলেছি এগুলো একটু বেশি বেশি মনে রাখবে। এর বাইরে কোনো কিছু আসবে না, জাস্ট ওইগুলো পড়বা। আর আমার এই 10টা কোশ্চেন দিয়েছি মাত্র, এই 10টা কোশ্চেন পড়বা, জেন্ডারের বাইরে কিছু পড়ার দরকার নাই আমি আশা করি। সো ম্যাসকিউলিন জেন্ডার অফ মেয়ার, ভাই মেয়ারের ম্যাসকিউলিন জেন্ডার কি? আমি পড়াইছি, দ্রুত বলো। ভেরি গুড, স্টেলিয়ন। স্টেলিয়ন মানে কি? এই স্টেলিয়নের বাংলা কি?
ঘোড়া পুরুষ ঘোড়া। ঘটক ঘটক হ্যাঁ, অত তো দরকার নেই, পুরুষ ঘোড়া, এটা মনে রাখো। হ্যাঁ, আসো, হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন ফর্ম অফ বি? এই বীর পুরুষবাচক কি? ড্রোন। ভেরি গুড, ড্রোন মানে পুরুষ মৌমাছি। হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ টাইগার? টাইগারের ফেমিনিন মানে স্ত্রীবাচক কি হবে? টাইগ্রেস। টাইগ্রেস। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ উইচ? উইচের অপোজিট জেন্ডার কি হবে? উইজার্ড। উইজার্ড। ওকে, 5 নম্বরে আসো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ আ ম্যাসকিউলিন? নিচের কোনটা ম্যাসকিউলিন এটা তোমাকে বের করতে হবে। ইয়েস, ল্যাড মানে বালক, ম্যাসকিউলিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ম্যাসকিউলিন জেন্ডার? 6 নম্বরেও বলছে নিচের কোনটা ম্যাসকিউলিন সেটা বের করতে হবে। বলো তো। স্ট্যাগ। ভেরি গুড, স্ট্যাগ। হুইচ অফ দ্য ফলোইং কমন জেন্ডার? কমন মানে কি? পুরুষ মহিলা উভয়কেই আমরা এক নামে ডাকবো। কমন জেন্ডার যেটাকে বলি। স্পাউস মানে কি ভাই? স্বামীও বুঝাই, স্পাউস মানে স্ত্রীও বুঝাই। সো এটা কিন্তু কমন জেন্ডার, স্বামীও বুঝাই, স্ত্রীও বুঝাই। হুইচ ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর? ভেরি গুড, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। অ্যাডমিনিস্ট্রেট্রিক্স এই ছিল আমাদের জেন্ডার। সো আমরা প্রথমত পড়েছি তোমাদেরকে নাউন পার্টটা, নাউনের ক্লাসিফিকেশন, নাউনের পজিশন, এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এরপরে পড়েছি আমরা ডিটারমিনার। ডিটারমিনার, এরপরে নাম্বার, এরপরে জেন্ডার। আমরা কিন্তু 5টা পার্ট পড়েছি। হ্যাঁ, প্রথম দিন একটু বেশি কথা বলেছি, যার জন্য একটু সময় লেগে গেছে। এত সময় লাগে না সাধারণত এগুলা। এবার আসো তাহলে আমরা প্রোনাউন নিয়ে একটু কথা বলবো। প্রোনাউন পার্টটা শেষ করি, এরপরে আমি একটা অল্প দরকার সময় না থাকলে আমরা রেখে দেবো কিছু অংশ, কিন্তু একটু শুরু করি। তোমরা কি খুব বেশি ক্লান্ত হয়ে গেছে? এই পর্যন্ত রেখে দিব আজকে? স্যার ঈদের পরে প্রথম ক্লাস নাকি শেষ করবো? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, ফেসবুকে যারা আছো তোমরা একটু কমেন্টস করো দেখি। এরা তো আমাদের স্টুডেন্ট, এদের তো আমরা শেষ করতে বাধ্য। তোমরা বলো একটু, এই পর্যন্ত রেখে দিব নাকি আরেকটু যাবো? তোমরা ক্লান্ত হয়ে গেছে কিনা? চালিয়ে যাবো। ওকে স্যার, মাস্টার বেসের ভোকাবুলারি ক্লাসগুলো কবে থেকে? মাস্টার বেসের ক্লাস অবশ্যই শুরু হবে, ঈদ যেহেতু হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই, মাস্টার বেসের ক্লাস শুরু হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আসো তাহলে আমরা একটু প্রোনাউন নিয়ে একটু কথা বলি। অল্প কিছু দূর যাওয়া, যতটুকু যাইতে পারি যাই। ভাই, প্রোনাউন জিনিসটা কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হবে সেটাই প্রোনাউন, আমরা সবাই জানি। নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটাকে আমরা প্রোনাউন বলবো। যেমন দেখো, আমরা সিম্পলি যদি বলি আমার নাম ধরো সুমন, এখন তুমি জানো বলে সুমন ভাই বলতেছো। কোন একজন মানুষ যদি আমাকে না জানে, সে কিন্তু আমাকে হি নামে ডাকবে, তাই না? যে হি ইজ আ ইংলিশ ইনস্ট্রাক্টর। আমরা যদি সিম্পলি তুমি আমার নাম জানলে বলো সুমন স্যার ইজ আ ইংলিশ ইনস্ট্রাক্টর, তাহলে দেখো সুমন স্যারের পরিবর্তে তুমি কি ইউজ করতেছো? হি। যে ওয়ার্ডটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি সেটাকে আমরা প্রোনাউন বলি। যেমন দেখো, এটার নাম মার্কার, আমি বলতেছি এই মার্কারটা অনেক ভালো লেখে, আমি এটার নাম জানি মার্কার। যদি আমি নাম না জানতাম তখন কি বলতাম? এটা অনেক ভালো লেখে, এটা। তাহলে ইট, ইট, ওই মার্কারের পরিবর্তে আমি ইট ব্যবহার করতেছি, এটাই হলো প্রোনাউন। তাহলে প্রোনাউন জিনিসটা কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটাকেই আমরা কি বলবো? প্রোনাউন বলবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো তাহলে প্রোনাউনে, তোমরা দেখবা 8 প্রকারের প্রোনাউন বইয়ে অনেক কিছু লেখা আছে। ভাই আমাকে ব্যাংকের জন্য পড়তেছো, আমি আবারও বলি তোমার জবটা দরকার, যে বিষয়গুলো দরকার নেই সেটা প্লিজ পড়ার দরকার নেই, আসে না যেটা সেটা তোমার পড়ে লাভ নেই। আমরা প্রোনাউনে 8 প্রকার প্রোনাউনের মধ্যে আমরা মাত্র 2 প্রকার প্রোনাউন নিয়ে কথা বলি ব্যাংকের ক্ষেত্রে। সেটা হলো, একটা হলো পার্সোনাল প্রোনাউন আর একটা হলো রিলেটিভ প্রোনাউন। কারণ এই 2টা পার্ট থেকেই পরীক্ষায় কোশ্চেনটা আসে। যদি এক্সাম টেকার আইবিএও হয়, যেমন ধরো তুমি এনএসআই এর পরীক্ষা বলো, বেবজা বলো, বেজা বলো, তিতাস বলো, এগুলোর জন্যও কিন্তু একই। কারণ ব্যাংকের প্রস্তুতি এবং এগুলার প্রস্তুতি কিন্তু সেম, তোমরা জানো কি না? হ্যাঁ, বিসিএসটা জাস্ট কিছুটা ভিন্ন। বিসিএস বাদে অন্য সকল প্রস্তুতি কিন্তু এখন সেম হয়ে যাচ্ছে। যেমন আগে থাকতো বিসিএস প্রস্তুতি নিলে সব চাকরির প্রস্তুতি হয়ে যায়, এখন কিন্তু তা হচ্ছে না। কারণ এখন বেবজার পরীক্ষা, বেজার পরীক্ষা, এনএসআই এর পরীক্ষা কে নিচ্ছে একটু বলো না? এগুলোর পরীক্ষা কে নেয়? এগুলো কিন্তু আইবিএ নিচ্ছে। সো আইবিএ পরীক্ষা দিলে বিসিএস এর প্রস্তুতি দিয়ে আইবিএ ইয়ে করা যায় না। আরেকটা ব্যাপার, বিসিএসটা লেংদি একটা প্রসেস। আমার নিজের ভাই, ওকে একটু বিসিএস এর ইচ্ছা ছিল, যেহেতু আমি ব্যাংকে আছি। ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ও হলো ঢাকা বোর্ডে 61তম হয়েছিল ইন্টারমিডিয়েটে, এরপরে এসএসসিতে 6ষ্ঠ হয়েছিল, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় 111তম হয়েছিল, কারণ আমি একটু ঢাকার বাইরে ছিলাম এই জন্য। অনেক ভালো। ওর এবার ঈদে গিয়ে দেখলাম ওর মধ্যে এত হতাশা যেটা কল্পনার বাইরে। আমি বলি কি ব্যাপার, এত হতাশা কেন? বলে ভাই কবে প্রিলি দিছি, প্রিলি পরীক্ষা দিয়েছে কবে জানো ভাই? প্রিলি পরীক্ষা হলো 46তম প্রিলি পরীক্ষা কবে হলো? 2024 সালের কত? 24 সালে প্রিলি। ভালো করে বুঝো, 24 প্রিলি 25 পার, 24 পার,
মানে আমি ওরা এত হতাশা থেকে আমি বললাম ঠিক আছে তুই একটা ব্যাংকে চাকরি নে, আপাতত তুই এই কম্বাইন্ড সিনিয়র অফিসারের চাকরিতে ঢোক, তারপরে তুই বিসিএস করলে করিস, না করলে না করিস। বিসিএসটা হয়ে গেছে এখন হতাশার কারখানা ভাই। এটা একটা মানে আল্লাহ মানে বলা ঠিক নয় ভাবে, স্টুডেন্টের লাইফটা পুরো বেশিরভাগ বিসিএস হয়তো অল্প কয়েকজনের, এবং সিট কিন্তু 3000 না। তোমরা অনেকে লাফাও, বোঝে না সোজে না, পাগলের মতো শুধু লাফায়। সিট কিন্তু 3032 না, 1500 সিট হইলে তো অনেক কিছু। 1500 জীবনে কোনো কেউ সিট পাইছে? সিট হইল হ্যাঁ 1500 ডাক্তার, 46তম বিসিএস এ 3200 সিট আছে, বিশাল খুশি। বাস্তবে গিয়ে হিসাব করে দেখলাম 487টা সিট আছে। কেন? কারণ হলো 1500 প্লাস ডাক্তার, 1800 নাকি ডাক্তার, এরপরে টেকনিক্যাল ক্যাডার, এ তা হাবি জাবি দিয়ে শেষ। এবং 3 বছর 4 বছর ধরে কোনো 4 বছরের আগে তো হয়ই না কোনো সার্কুলার থেকে নিয়োগ, 4.5 বছর লেগে যায়। 4.5 বছর যদি একটা পরীক্ষার জন্য লেগে থাকে, জীবন যৌবন মানে সবকিছু শেষ, বোঝে না সোজে না, হতাশার ভরা। আচ্ছা আসো আমরা আমাদের কাজে চলে আসি। ওটার বাদ আমরা যদি কম্বাইন্ড অফিসারের পরীক্ষায় টিকে যাই আলহামদুলিল্লাহ, সিনিয়র অফিসার কিন্তু আগে মাথায় রাখবা, তারপরে অফিসার। ওকে, আমরা যেটা বলছিলাম প্রোনাউন হলো, আমরা 2 প্রকার প্রোনাউন মনে রাখবো, একটা পার্সোনাল প্রোনাউন, একটা রিলেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলা? ব্যক্তিবাচক যেগুলা। পার্সোনাল প্রোনাউনকে আবার আমরা 4 ভাগে ভাগ করি। পার্সোনাল প্রোনাউন কোনগুলা? আই, ইউ, হি, শি, এগুলাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। এই পার্সোনাল প্রোনাউনকে আবার আমরা কয় ভাগে ভাগ করি? আমরা 5 ভাগে ভাগ করি। কিভাবে? পজিশন অনুযায়ী। একটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, মানে সাবজেক্ট আকারে বসাই। একটা হলো অবজেক্টিভ প্রোনাউন, মানে অবজেক্ট আকারে বসাই। একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা হলো পজিটিভ প্রোনাউন, আর একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এই 5 ভাগে পজিশন অনুযায়ী আমরা পার্সোনাল প্রোনাউনকে 5 ভাগে ভাগ করি। হ্যাঁ, এখন দেখো পার্সোনাল প্রোনাউন কোনগুলা কি একটু জানি আমরা। আইটা হলো সাবজেক্টিভ ফর্ম। এই আয়ের অবজেক্টিভ ফর্ম কি জানো? মি। আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কি জানো? মাই। আয়ের পজিটিভ প্রোনাউন কি জানো? মাইন। আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি জানো? মাই সেলফ। তাহলে এই প্রত্যেকটার তোমাকে এই 5টা জিনিস জানতে হবে। আই, মি, মাই, মাইন, মাই সেলফ। ঠিক একইভাবে উইটা হলো সাবজেক্টিভ ফর্ম। এর অবজেক্টিভ ফর্ম কোনটা? উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ। ইউ সাবজেক্টিভ, ইউ আবার অবজেক্টিভ। ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ। একটু পরেই বলতেছি কেন এগুলো পড়বা, কারণ এটা এই শখটা মুখস্থ রাখতেই হবে। এই শখটা আইবিএ যদি কোশ্চেন করে, বিআইবিএম যদি কোশ্চেন করে, আর্টস ফ্যাকাল্টি যদি কোশ্চেন করে, ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি যদি কোশ্চেন করে, এই ফর্ম তোমার এই বক্সটা তোমাকে মুখস্থ করতেই হবে। দেখো ভাই, দেটা হলো সাবজেক্টিভ ফর্ম। এর অবজেক্ট কি জানো? দেম। দেম। দিয়ার হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। দিয়ার্স পজিটিভ প্রোনাউন। দেম সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আসো হিমটা হলো অবজেক্টিভ ফর্ম। হি ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ পজিটিভ প্রোনাউন। হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। শি, হার, হার্স, হার সেলফ। ইটস, ইটসেলফ। ওয়ান্স, ওয়ান সেলফ। আর হুম, হুজ, এগুলা রিলেটিভ প্রোনাউন। এটা তোমাদের পড়তে হবে না, পরে পড়াবো। এখন আসো আমি তোমাদের যদি বলি যে স্যার এই শখটা আমি কেন মুখস্থ করব, কি দরকার আমার এই শখটা মুখস্থ করার? এর পেছনে মূল কারণটা হলো ভাই, তুমি যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবে, তখন মিনিং অনুযায়ী ওদের মধ্যে সামঞ্জস্যতা তোমাকে বজায় রাখতে হবে। এখন কেমন সামঞ্জস্যতা? আমি যদি একটু বলি কেমন সামঞ্জস্যতা, দেখো তুমি মনে করো সাবজেক্ট হিসাবে দে বসাইছো। এখন দের অবজেক্ট হিসাবে তুমি কি কোনোদিন হিম নিতে পারবে? কথা বলো। নো, আমাকে দের অবজেক্ট হিসাবে কি নিতে হবে ভাই? দেম নিতে হবে। আবার ধরো তুমি সাবজেক্ট হিসাবে হি বসাইছো। এখন তুমি যদি সাবজেক্ট হিসাবে হি বসাও, তুমি কি পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ার নিতে পারবে? কথা বলো না কেন? নো, আমাকে হির পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? হিজ। তার মানে আমি বাক্যে যখন সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব, মিনিং অনুযায়ী এগুলার মধ্যে সামঞ্জস্যতা বা মিল থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো তাহলে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোন ধরনের কোশ্চেন এসেছে সেটা তোমাদেরকে একটু দেখাই, খুব ইম্পর্টেন্ট। কোন ধরনের কোশ্চেন একটু ভালো করে দেখো। আচ্ছা, এর আগে একটু বলে নি, নো ওয়ান, নো বডি, এভরিওয়ান, এভরিবডি। ও একটু বলে আসি, তোমাদেরকে একটু শিখাই, ভালো লাগবে তোমাদের। ভাই আমি যদি তোমাদেরকে একটু বলি, একজন ব্যক্তির ক্ষেত্রে করিম, রহিম, একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা হি বা সি বসাই। পুরুষ মানুষ হইলে হি বসাই, মহিলা মানুষ হইলে সি বসাই। একটা পুরুষ মানুষ, এর প্রোনাউন হিসাবে হি বসাবো। একজন মহিলা, এর প্রোনাউন হিসাবে সি বসাবো। আর একটা বস্তু মানে একটা মার্কার, একটা ধরো বোর্ড, একটা আম, এর প্রোনাউন হিসাবে কি বসাই?
ইট বসাই, আর একের অধিক ব্যক্তি হোক বস্তু হোক, একের অধিক ব্যক্তি হোক আর বস্তু হোক, এর প্রোনাউন হিসাবে আমরা দে বসাই। এর প্রোনাউন হিসাবে আমরা কি বসাই? দে বসাই। যেমন এটা কেন বললাম, কারণ আমরা বাঙালিরা মনে করি দে মানে শুধু ব্যক্তি। না ভাই, আমার 5টা বন্ধু আছে, দে আর। আমার 5টা পাঞ্জাবি আছে, দে আর। পাঞ্জাবির ক্ষেত্রেও কিন্তু দে ইউজ করা যায়। আমার 5টা মার্কার আছে, দে। মানে কি, একের অধিক ব্যক্তি বা বস্তু প্লুরাল হইলেই দে প্রোনাউন ইউজ হবে। বুঝেছো কিনা বলো? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে এখন কোশ্চেনে চলে আসো, আমি তোমাদের বলি। মনে রেখো, নো ওয়ান নো বডি, এভরিওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি, এগুলা মানে সিঙ্গুলার না প্লুরাল? তাড়াতাড়ি বলতে হবে। এগুলা মানে একজন বুঝাবে, এগুলা মানে একজন। ওকে, তাই যদি বুঝে থাকো, এখন আসো আর্টস ফ্যাকাল্টির প্রিয় কিছু কোশ্চেন সলভ করব। এই 3টা কোশ্চেন আর্টস ফ্যাকাল্টির জন্যই দিয়েছি। আর্টস ফ্যাকাল্টির প্রিয় 3টা কোশ্চেন সলভ করব। আচ্ছা, ওকে, তানভীর আল ফাহাম, তানভীর, অসংখ্য ধন্যবাদ ফর ইউর কমেন্টস। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই। স্যার, আইবিএর কোশ্চেন অনেক হার্ড হয়। একটু তো হার্ড হবেই। তুমি আমাদের রেগুলার ব্যাংক জব কোর্সটা করো ভাই, আইবিএর কোশ্চেন তোমার কাছে মোটেও হার্ড লাগবে না। আমাদের ফোকাসটাই আইবিএ, বিআইবিএম, আর্টস ফ্যাকাল্টি, ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি। ওকে, সো আসো আর কথা না বলি, আমরা আমাদের কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন হয় আমি তোমাদেরকে একটু দেখাই, ভালো করে বুঝুক। নো ওয়ান শুড এভার ফিল দ্যাট, কোনো মানুষেরই কখনো ফিল করা উচিত না যে দেয়ার হেরিটেজেস আর আনইম্পর্টেন্ট, তাদের দর্শনীয় স্থানগুলা গুরুত্বহীন। এটা একদমই মনে করার দরকার নেই। শোনো, আমার একটা ফ্রেন্ড বাগেরহাট বাসা, আমি বললাম দোস্ত আমি 60 গম্বুজ মসজিদ দেখতে যাবো। বলে তুই কি দেখবি, ও তো ভাঙাচুরো 2-1টা বিল্ডিং আছে। তার মানে ওর কাছে কিন্তু ওটা গুরুত্বপূর্ণ না। তাই বলতেছে নো ওয়ান শুড এভার ফিল দ্যাট, কোনো মানুষের কখনোই চিন্তা করা উচিত না যে দেয়ার হেরিটেজেস, তাদের দর্শনীয় স্থানগুলা গুরুত্বহীন। ওকে, সো এখন আসো ভুলটা কোন জায়গায়, আমি কেন আগের ছকটা শিখলাম, এই ছকের সাথে কোশ্চেনের সম্পর্ক কি ভালো করে বুঝবে। নো ওয়ান শুড এভার ফিল দ্যাট দেয়ার হেরিটেজ, কেউ কি একটু বলবে এই দেয়ারটা কাকে ইন্ডিকেট করতেছে? তাড়াতাড়ি বলো। নো ওয়ানকে। ভেরি গুড, এই দিয়ারটা নো ওয়ানকে ইন্ডিকেট করতেছে। এখন নো ওয়ান মানে কয়জন, একটু বলো না। নো ওয়ান একজন। এই একজন ব্যক্তি মানে ক্ষেত্রে আমরা একজন পুরুষ হোক আর মহিলা হোক, আমরা কোনটা নিব? দিয়ার নিব না হি আর সি নিব? কোনটা নিব? হি অথবা সি, আমরা একজন নিব। কিন্তু ওরা এখানে দিয়ার বসাইছে, দিয়ারটা কোথা থেকে এসেছে? দে দেম দিয়ার। কিন্তু আমি তো দিয়ার নিতে পারবো না, আমাকে কি নিতে হবে? হি হিম, হয় হিজ নিতে হবে অথবা হার নিতে হবে। নো ওয়ান শুড এভার ফিল দ্যাট, দিয়ারের পরিবর্তে হিজ হবে অথবা হার হবে, যে কোনো একটা হবে। তবে পুরুষতান্ত্রিক সমাজ তো আমি সবসময় হিজি দেখছি। এখন আসো, তাহলে এখানে দিয়ার দিয়েছে, এই জন্য এ নাম্বারটা বাদ। এখানে হিজ আছে হইতে পারে, কিন্তু সিও বাদ, ডিও বাদ, দিয়ার আছে, দিয়ার আছে। তাহলে আমি কোন দুইটা নিয়ে চিন্তা করব? ই নাম্বারটা নিয়ে আর বি নাম্বারটা। এখন দেখি না ভুলটা কোন জায়গায়। নো ওয়ান শুড এভার ফিল দ্যাট, no one should ever feel that his or her heritage are, his or her heritage is। এখন ভাই আর হবে না ইজ হবে? অবশ্যই ইজ হবে, কারণ হেরিটেজ যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে ইজ হবে। সো আনসার হলো ই ফর ইউরোপ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সো এখন আসো 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, একজনের শরীরে যত বেশি হিমোগ্লোবিন থাকে, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেল, তার সেলে তত পরিমাণ অক্সিজেন ক্যারি করে। হ্যাঁ ভাই, শরীরে যার শরীরে হিমোগ্লোবিন বেশি তার শরীরে অক্সিজেনও বেশি। এখন দ্য মোর হিমোগ্লোবিন কার আছে ভাই? ওয়ান। তাহলে অক্সিজেন কি আরেকজনের থাকবে না ওই ওয়ানেরই থাকবে? ওয়ান। তাহলে আনসার কোনটা নিব ভাই? দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ওয়ানস সেল। আনসার হবে ডি ফর ঢাকা। এটা আবার বাস্তবে এমন না যে বাবু খাচ্ছে আর শক্তি পাচ্ছে আমি, এমন না কিন্তু। হ্যাঁ, এখানে যে খাবে সে শক্তি পাবে, ওয়ান খাচ্ছে ওয়ানই শক্তি পাবে, বাবুর শক্তি পাওয়ার কিছু নেই। ওকে, সো আসো 2 নাম্বারটা এখানে কি হবে? আনসার হবে ওয়ানস। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? ওকে মাই ডিয়ার, এখন চলে আসেন 3 নাম্বার। এটা কিন্তু আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন। আমি একটু বলি তোমাকে, আমি এই কোশ্চেনটা কোথা থেকে চুরি করেছি। এটা হলো আর্টস ফ্যাকাল্টির আগে বি ইউনিটের পরীক্ষা হতো না, ওই বি ইউনিটের বা খ ইউনিট, ওইখান থেকে আমি কিন্তু এটা চুরি করেছি। আচ্ছা তাহলে 2 মিনিট। আচ্ছা তাহলে আমরা এখন, হ্যাঁ 2 মিনিট বা 1 মিনিট। আচ্ছা আসেন 3 নাম্বার কি বলতেছে। এই কথা নেই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
নাইদার অফ দ্য টু মেন, ওই দুইজন পুরুষের কেউই ওয়ান্স চাইনি ড্যাশ সান এডুকেটেড, তাদের সন্তান শিক্ষিত হোক। ওই দুইজন পুরুষের কেউই চাইনি তাদের সন্তান শিক্ষিত হোক। কেউ মুখে না, 3 নাম্বার সবার কমেন্ট চাই। কেউ কোনো কথা নেই, কথা নেই, 3 নাম্বার কমেন্টস করো। আমি ফেসবুকেও দেখতে চাই, 3 নাম্বার আনসার চাই। কোনটা হবে? এ বি সি ডি? শুধু 3 লিখে দ্রুত আনসার করো। বি বি। এই মেয়ে মুখে বলছি আমি। এই গিভ দ্য আনসার অ্যাকর্ডিং টু ইউর মন মতন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। হ্যাঁ, ও তোর মন মতো আনসার দিচ্ছে, মন মতো দিলে হবে না। আচ্ছা ওকে মাই ডিয়ার, ঠিক আছে, যেহেতু সময় না আমি তোমাদেরকে একটু বলি। ভাই এখানে অনেকে টু মেন দেখে মনে করে প্লুরাল, দুইজন দেখে মনে করে প্লুরাল, এই জন্য এখানে অনেকে দিয়ার দেয়, দিয়ার। কিন্তু ভাই দিয়ার হবে না, এখানে অ্যাকচুয়ালি টু মেন না, নাইদারকে বোঝাচ্ছে। নাইদার মানে একজন, আইদার মানে একজন, নাইদার অফ দ্য টু মেন, ওই দুইজন পুরুষের আলাদা আলাদা করে কেউই চাইনি তাদের সন্তান শিক্ষিত হোক। এই জন্য এখানে আনসারটা কি হবে ভাই? আনসার হবে হিজ। নাইদার অফ দ্য টু কি আছে মেন ওয়ান্স হিজ সান এডুকেটেড। ওকে সো ভাই আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি যে এই শখটা তুমি কেন মুখস্থ করবে? ক্লিয়ার কিনা? এখন একটা জিনিস শোনো, আমাদেরকে এই যে সাবজেক্টিভ প্রোনাউন, এই যে আই উই, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন। এরপর অবজেক্টিভ প্রোনাউন মি আস, এই সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো পরীক্ষায় বারংবার আসে। এই জন্য আমি তোমাদেরকে এই পরের যে টপিকটা দেখো, ইউজেস অফ সাবজেক্টিভ প্রোনাউন, পরের টপিকটা দেখো ইউজেস অফ অবজেক্টিভ প্রোনাউন, পরের টপিকটা ইউজেস অফ পজিটিভ অবজেক্টিভ, ইউজেস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে হলো ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন। এইগুলা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাস মানে আগামীকালকে আমরা এটা পড়বো, এবং পরের শীটটা আমি এর সাথে আমি মানে একটু ফাস্ট চলে যাব। সো আজকে যেহেতু প্রথম ক্লাস ঈদের পরে, এই জন্য আমি একটু স্লো গিয়েছি, এবং যেহেতু ফেসবুক লাইভেও হয়েছিল একটু যাতে আমরা স্লো যে গিয়েছি, এবং শুরুতে একটু সময় নষ্ট হয়েছিল, আপনারা জানেন প্রায় 15 থেকে 17 মিনিট আমাদের সময় চলে গিয়েছে। যেহেতু ঈদের পরে শুরু হলো, সবকিছু নেট কানেকশন দেওয়া বা সবকিছু যুক্ত করা, একটু সময় লেগে গিয়েছিল। সো আমি আবারও তোমাদেরকে বলি ভাই, আমাদের যে প্রোগ্রামটা আমরা শুরু করেছি এটা হলো আগামী মাসের 4 তারিখে কম্বাইন্ড অফিসার। হ্যাঁ, আগামী মাসের 4 তারিখে কম্বাইন্ড অফিসারের পরীক্ষা 2022 সাল ভিত্তিক। এই পরীক্ষার আগে তোমাদের জাস্ট একটা ফাইনালি শেষ সময়ে জাস্ট কি কি বিষয়গুলো আমাদের গুরুত্বের সাথে পড়া উচিত, কোনগুলো একটু কম গুরুত্বের সাথে পড়া উচিত, এই বিষয়গুলো তোমরা নিজেরাও করতে পারো, কিন্তু নিজেদের একটু সময় লেগে যায়। এই জন্য আমরা জাস্ট তোমাদেরকে শীট দিয়ে দিব, এই শীটগুলো তোমরা শেষ করবা। সো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি যারা সুযোগ থাকে তোমরা অবশ্যই কম্বাইন্ড অফিসার এই ক্র্যাশ কোর্সটা রান করতে পারো, খুব ভালো হবে তোমাদের। আর যদি এই সম্পর্কে কোনো ধারণা তোমরা নিতে চাও, তোমরা ডিরেক্টলি বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, বাপ্পি ভাইয়ের নাম্বারটা, তার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিই। বাপ্পি ভাইয়ের পার্সোনাল নাম্বারটা কত? আচ্ছা তুমি আমাদের জাস্ট 724 না, বাপ্পি ভাইয়ের নাম্বার দেখলাম যে ওনার চুরি হয়ে গিয়েছে। স্যার ফোন চুরি হয়ে গেছে। হ্যাঁ 01724 বাপ্পি, হ্যাঁ 01724 152505, 152505 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 01724 152505। আর আমাদের তো 10টা হটলাইন নাম্বার আছেই। সো তোমরা যে কোনো নাম্বারে যুক্ত হয়ে তোমরা এই কোর্সটা করতে পারো। আমার মনে হয় এটা বেস্ট। 1000 টাকা এটা আমাদের কোনো লাভের কোনো কিছু না, কারণ 100 জন স্টুডেন্ট হলে 1 লক্ষ টাকা। হ্যাঁ, এটা খুবই আমাদের যে খরচ বা যে বেতন, এগুলো আমাদের বিষয় না। আমাদের একটু চাওয়া আল্লাহ যেন তোমাদের চাকরিটাতে আমরা মানে পাওয়াতে যেন কিছুটা সহযোগিতা করতে পারি, এবং তোমাদের যেন চাকরিটা হয়ে যায় ভাই। কারণ একটা চাকরি একটা মানুষের জীবনের বড় আশীর্বাদের একটা, আল্লাহর শ্রেষ্ঠ প্রাপ্তির মধ্যে, মানে এটা তো আর শ্রেষ্ঠ প্রাপ্তি হইতে পারে না, কারণ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, সো সুখী পরিবার সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু এই সুখী পরিবার সুস্থতা এর পিছনে ইনগ্রিডিয়েন্টস হিসাবে একটা চাকরি খুব বড় ভূমিকা রাখে। তোমরা যেহেতু অনেক বড় হয়েছো, তোমরা বোঝো যে চাকরির বিষয়টা কত গুরুত্বপূর্ণ। সো আল্লাহ তোমাদের এই রিয়ালাইজেশনটা নিয়ে আসুক। এই রিয়ালাইজেশন আনার পরে এই অনুপাতে এটা চাকরির উদ্দেশ্যে তোমরা পরিশ্রম করার সৌভাগ্যটা তোমাদেরকে দেয়। তবে অবশ্যই পরিশ্রমটা একটু কনস্ট্রাকটিভ পরিশ্রম করতে হবে, গাধার মতো খাটলে হবে না। সো ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করতো। ভর্তি হতে চাই, ওকে পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিলেই তো হচ্ছে। পেজে মেসেজ দাও, এখনই তোমাদেরকে রিপ্লাই করবে। হ্যাঁ, পেজে মেসেজ দাও তোমরা, জানাই দেবে তোমাদেরকে। সন্ধ্যার পরপরই জানাই দেবে, সন্ধ্যার পরে বিকালেই নিব। এখন শনিবার পর্যন্ত বিকাল নিব। হ্যাঁ ভাই, এরপরে আবার হয়তো হ্যাঁ 3টায় জানাই দেবে। এটা নিয়ে তোমার টাইম নিয়ে ইয়ে করো না, 3টাই হবে আমারটা। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।